দেখ আজকে আমরা হচ্ছে তোর ফিজিক্সের একদম প্রথম মানে ক্লাস 11 বলতে পারিস। এইটা বলতে পারিস একদম স্টার্টিং চ্যাপ্টার, তোদের কিছুটা পড়িয়েছি যদিও। হুম। কিন্তু তা সত্ত্বেও পড়ানোটা এলোমেলো হয়েছে। হুম। তো আমি আজকে একটা মেনলি যেটা করব সেটা হচ্ছে তোদের দেখ, একটা বেসিক ম্যাথমেটিক্সের হচ্ছে তোর, আমি তোদেরকে একটা নোট দিয়েছিলাম বেসিক ম্যাথমেটিক্সের। হুম। সেখানে হচ্ছে তোর মোটামুটি দেখ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা ছিল না। বাকি যে আমার ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, তারপর হচ্ছে তোর ধর এই যে আমাদের মাধ্যমিক লেভেলে যে পড়ে এসেছি, যেমন বিভিন্ন 2D আর 3D ফিগারের হচ্ছে তোর ফর্মুলাগুলো, যেমন ধর একটা সার্কেলের এরিয়া কত হবে, একটা স্ফিয়ারের ভলিউম কত হবে। হ্যাঁ, এই সমস্ত যে বিভিন্ন 2D এবং 3D ফিগারগুলো আছে, তাদের এরিয়া বা ভলিউম বা কি বলে যে পরিধি, এইসব যে ছোটখাটো জিনিসগুলো এইগুলোতে লেখা ছিল। হ্যাঁ, তাছাড়াও লেখা ছিল কি, যেটা হচ্ছে তো সূচকের কমন নিয়ম, লগের কিছু নিয়ম, যেগুলো আমরা ফিজিক্স পড়তে গিয়ে সব ক্ষেত্রে হচ্ছে লাগবে। ঠিক আছে, সেই রকম একটা নোট তোদেরকে আমি হচ্ছে তোর মোটামুটি আমি তৈরি করে দিয়েছিলাম। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা বলতে ভুলে গেলাম, ওটা ওখানে আছে। সেটা হচ্ছে তোর কয়েকটা জিনিস, ঠিক আছে তো, যেগুলো দেখবি হচ্ছে তোর গ্রাফিক্যাল আকারে আমি তোদের হচ্ছে দিয়েছিলাম, মানে গ্রাফ টানতে গিয়ে আমার যেগুলো হচ্ছে তোর লাগবে। ঠিক আছে তো, সেই রকম কয়েকটা হচ্ছে তোর জিনিস, সেটাও আমি হচ্ছে তোদেরকে হচ্ছে তোর দিয়েছিলাম, তাই না? সেরকম একটা হচ্ছে তোর, যেমন হচ্ছে তোর দেখবি, দাঁড়া আমি ইয়েটা খুঁজে নিই একবার। বেসিক ম্যাথমেটিক্স, নিট মার্কস ডিস্ট্রিবিউশন, নিউট্রিশন, ফিজিক্স প্লাঙ্ক, এইটাতেই করানো যাক। বেশ ঠিক আছে, দেখ হয়েছে। ঠিক আছে, দেখ, তো এইরকম কতগুলো জিনিস আমি তোদেরকে হচ্ছে বলেছিলাম। ঠিক আছে, যেমন দেখ আমাদের দেখ, যেমন হচ্ছে তোর ধর আমি বলছি যে তোরা ছোট থেকেই পড়ে এসছিস পিভি ইকাস টু কনস্ট্যান্ট, তাই না? এটা তোরা ছোট থেকেই পড়ে এসছিস পিভি ইকাস টু কনস্ট্যান্ট। ঠিক আছে তো, এই জিনিসটা তোরা হচ্ছে পড়ে এসছিস। ঠিক আছে তো, তো এই জিনিসটা, এই যে পিভি ইকাস টু কনস্ট্যান্ট, এইটা যে পড়েছিস এটা কি না গ্যাস ল। হ্যাঁ, এবং এইটা দিয়ে একটা গ্রাফও টেনেছিস দেখ, যে পি বাড়লে পি ভার্সেস ভি, এবং গ্রাফটা কিরকম পেয়েছিস না গ্রাফটা এরকম পেয়েছিস, এটাকে বলেছিস কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা অধিবৃত্তাকার হচ্ছে গ্রাফ, তাই তো? বা তোরে ধরে নে আমরা পড়েছি এস ইকাস টু ভিটি, তাই তো? এটা ছোট থেকে পড়ে এসছিস। একদম সহজ জিনিস যেগুলো পড়ে এসছিস সেগুলো কিছু এক্সাম্পল দিই। এসটা কি, এসটা হচ্ছে দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট, ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি, টিটা হচ্ছে টাইম, তাই তো? তুই তুই সাইকেল নিয়ে যাচ্ছিস 20 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাচ্ছিস, 1 ঘন্টায় কতটা দূরত্ব যাবি? 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিস, 1 ঘন্টায় যাবি 20 × 1, 20 কিলোমিটার যাবি, তাই তো? তো এই যে এই জিনিসটা বার করলাম, এটা কি না এইখান থেকে। এবার ধর তোর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি ছিল, তুই সাইকেলটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছিল, তাই তো? সেই জন্য এরকম হলো। এবার ধর তোর সাইকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চালাতে পারবি না, সাইকেলের স্পিড আপ ডাউন করবে, তখন তো আর এই নিয়ম হবে না, বা সাইকেলের স্পিড বাড়বে কমবে, তখন তার মানে কি হচ্ছে স্পিড বাড়া কমা মানে হচ্ছে তখন আমাদের কি আসবে বল, স্পিড বাড়া কমা মানে তখন এই একটা কোয়ান্টিটি আসবে যেটাকে বলেছে ত্বরণ, বা আমরা ইংলিশে যেটাকে বলি অ্যাসিলারেশনস। হ্যাঁ, অ্যাসিলারেশনসের কনসেপ্ট আসবে। ঠিক আছে, অ্যাসিলারেশনসের হচ্ছে কনসেপ্ট আসবে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে, ধর একটা বস্তুর যত, যদি বলিস এই যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এর গ্রাফ কিরকম হবে, তাহলে এর ক্ষেত্রে গ্রাফ হচ্ছে তোর এইরকম গ্রাফ হচ্ছে। ঠিক আছে, এর ক্ষেত্রে গ্রাফ হচ্ছে যত সময় যাচ্ছে তত তোর দূরত্ব বাড়ছে। হয়েছে, এবার যদি ধর এইটাই যদি সমবেগে যদি না যেত, তাহলে হচ্ছে তোর গ্রাফটা এরকম হতো না, গ্রাফটা আবার চেঞ্জ হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো বলা মানে যেগুলো তোদের মাধ্যমিকে কিছু কনসেপ্ট আছে বলে এগুলো কিছু বলা। ঠিক আছে, এইরকম জিনিসপত্র হচ্ছে তোর এখানে হচ্ছে তোর আছে, বা মাধ্যমিক লেভেলে এই সমস্ত জিনিসপত্র হচ্ছে পড়ে এসছিস। ঠিক আছে তো, এবার আমি এখানে দেখ আজকে একটা, এখানে যেটা করব সেটা হচ্ছে তোর, আমি বেসিক ম্যাথমেটিক্সে যে জিনিসগুলো দিয়েছিলাম, সেখানে দেখবি একটা ছিল হচ্ছে তোর কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা ছিল, কোঅর্ডিনেট জিওমেট্রি। হুম, কোঅর্ডিনেট জিওমেট্রি। হ্যাঁ,
এই একটা পোর্শন ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি। হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি ছিল? কোঅর্ডিনেট জিওমেট্রিতে ছিল হচ্ছে স্ট্রেট লাইন ছিল, দেখবি STRAI, স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা। হ্যাঁ, কোনো কোনো গ্রাফ দেখবি, কোনো কোনো গ্রাফ দেখি স্ট্রেট মানে সরল রেখা টাইপের হয়, তাই তো? কোনো কোনো গ্রাফ কি হয়, সার্কুলার টাইপের হয়, তাই তো? তাহলে আর একটা কি ছিল হচ্ছে সার্কেল বা হচ্ছে বৃত্ত। এইগুলো যদিও এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আর একটা জিনিস আছে হচ্ছে তোর স্ট্রেট লাইন, সার্কেল, তারপরে কি জিনিস দেওয়া আছে বলতো? তারপরে দেখবি হচ্ছে তোর দেওয়া ছিল হচ্ছে তোর প্যারাবোলা। প্যারাবোলা, ঠিক আছে? তো প্যারাবোলা মিন্স হচ্ছে অধিবৃত্তাকার গ্রাফ, হয়েছে? তারপরে হচ্ছে তোর কি বলতো ইলিপস। হুম, ইলিপস, ইলিপসোডিক্যাল গ্রাফ মানে হচ্ছে ডিমের মতো গ্রাফ হবে। আর একটা হচ্ছে হাইপারবোলা। দেখ গ্রাফ যদি শিখতে চাস না, আর একটা গ্রাফ প্যারাবোলা, একটা হচ্ছে হাইপারবোলা, হয়েছে? বা অধিবৃত্তাকার হচ্ছে তোর গ্রাফ। হ্যাঁ, তো এই যে গ্রাফ যদি মানে আমাদের যদি ফিজিক্সের যদি যে গ্রাফগুলো আছে ম্যাক্সিমামটাই এর মধ্যে আসে। কিছু কিছু জিনিসের গ্রাফ আছে সেগুলো এইটা দিয়ে এক্সপ্লেন করতে পারবি না, সেগুলো হচ্ছে তোর মানে এক্সপেরিমেন্টাল গ্রাফ। যেমন ধর আমি তোদেরকে একটা এক্সাম্পল দিই। ধর এই যে রাস্তায় এখন দেখতে পাস, দেখবি রাস্তায় দেখতে পাস হচ্ছে তোর কি বলতো এখন লাইট জ্বলার জন্য দিনের বেলায় সারাদিন চার্জ হয়, রাতের বেলায় হচ্ছে জলে, যেটা হচ্ছে তোর কি সোলার সেল, তাই না? এটা হচ্ছে দেখতে পাস, সেটা হচ্ছে সোলার সেল, তাই তো? সোলার সেল হচ্ছে দেখতে পাস। তাহলে এই যে সোলার সেলের এক্ষেত্রে যদি কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফটা নিস, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে সেটা তুই এই সব ইকুয়েশন দিয়ে তুই বলতে পারবি না। এর গ্রাফটা কিরকম, এর গ্রাফটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। মানে ফিজিক্সের যদি বলিস, একটা হয় হচ্ছে তোর পুরোপুরি জিনিস যেটাকে হচ্ছে তোর এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল, পুরোপুরি একদম থিওরিটিক্যাল যা দিচ্ছিস সেটা হচ্ছে তোর মিলে যাচ্ছে, এই হচ্ছে সেটা একটা ঠিক আছে, ঠিক আছে? যে থিওরিটিক্যালি এই যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে তার সাথে তুই ওই জিনিসটাকে রিলেট করতে পারছিস। কিন্তু এই যে সোলার সেলের যে গ্রাফ হবে, ঠিক আছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ, বা সোলার সেলে প্রথমে কি বলে যে এগুলো পুরো ডিটেলসে আলোচনার দরকার নেই এখন। তো সেইগুলো আমরা হচ্ছে তো কিছু কিছু জিনিস এক্সপ্লেন করতে পারবো না, সেগুলোকে আমাকে এক্সপেরিমেন্টাল এর বেসিসেই যেতে হবে। কিছু আমরা থিওরি আর ইয়েভাবে বুঝতে পারবো এবং তার সাথে প্র্যাকটিক্যালও যদি দেখি মিল পাবো, কিছু আমরা এক্সপেরিমেন্টালি করতে হবে, তার পরবর্তীকালে তাদের নিশ্চয়ই থিওরি আছে, ঠিক আছে? তো সেই থিওরিগুলো পরবর্তীকালে এক্সপেরিমেন্টালের উপর বেস করে থিওরি তৈরি হয়েছে, ঠিক আছে? তো দেখ এমনিতে যদি বলি যে ফিজিক্স কি জিনিস, তাই তো? ফিজিক্স আমরা হচ্ছে তোর কি শিখবো, তাহলে মানে ফিজিক্সের সাথে যদি বলিস, ফিজিক্স তার সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ। এইবার তোদের দেখ একটা কোশ্চেন আছে যে ম্যাথ না নিলে কি ফিজিক্স শিখতে পারবো না, সেটা নয় গো। এই যে দেখ বেসিক যে জিনিস কটা বলেছি, বা এই যে যে জিনিস কটা আজকে আর দুটো জিনিস আমি শেখাবো। ধর একটা হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, DIFFERENTIATION, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনস। আর 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশনস, বুঝেছে? তাহলে এদের যদি বেসিক কিছু জিনিস জেনে যাস তাহলে কি হবে বলতো, তাহলে তোর মোটামুটি ফিজিক্স হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোর মোদ্দা কথা। এবার দেখ যে তোকে ম্যাথ নিতেই হবে, ম্যাথে প্রচুর ভালোই হতে হবে সেরকমটা কোনো হচ্ছে তোর ব্যাপার নেই। কিন্তু এই মোটামুটি বেসিক যে নোটটা দিয়েছিলাম সেই নোটটা, আর একটা হচ্ছে তোর এই যে ডিফারেন্সিয়েশন পোর্শনটা আর ইন্টিগ্রেশন পোর্শন, ওইটা নোটে নেই কো। হ্যাঁ, ওটা আমি আজকে তোদেরকে একটু শিখিয়ে দেবো। এই দুটো হচ্ছে মোটামুটি হচ্ছে এই কটা হচ্ছে শিখে নিতে হবে, এবং এইগুলো শিখে নেওয়া নয়, প্রথম হচ্ছে তোর যখন করবি এইগুলো খাতায় প্রথমই দিকি বা কোনো একটা অন্য কোনো খাতা নিয়ে সেইখানে এইগুলো নোট করে নিবি, এবং ডিফারেন্সিয়েশন রিলেটেড কিছু অঙ্ক আমি তোদেরকে দিয়ে দিলাম, সেই অঙ্কগুলো একটু সলভ করলি, নিজে করলি। হ্যাঁ, এবার কি অঙ্ক জিনিসটা হচ্ছে, ম্যাথমেটিক্স জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। এইগুলো তুই যত বেশি প্র্যাকটিস করবি, ঠিক আছে, এই জিনিসগুলোকে তুই যত বেশি প্র্যাকটিস করবি বা এই রিলেটেড যত অঙ্কগুলো প্র্যাকটিস করবি না, তুই দেখবি ফিজিক্সের ক্যালকুলেশনগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? যার দেখ দেখ ম্যাথমেটিক্সের ভাবনা চিন্তাটা একটু জটিল ভাবনা চিন্তা, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের থেকে ম্যাথমেটিক্সের ভাবনা চিন্তাটা একটু জটিল, ঠিক আছে? তাহলে তুই দেখ যদি তুই ম্যাথমেটিক্সের ওই জটিল চিন্তা ভাবনাগুলো, ম্যাথমেটিক্সের ওই যে ধর ক্যালকুলেশনগুলো, এইগুলো যদি তুই বেশি প্র্যাকটিস করিস না, তাহলে তুই দেখবি ফিজিক্সের ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করে নিতে পারছিস। কোনো একটা ইকুয়েশন তুই ধর ফিজিক্সের ধর যে জিনিসটা বলেছি সেই ফিজিক্সের জিনিসটা ধরতে পারছিস না, কিন্তু জাস্ট আমি ওইটুকু বলে দিলাম, তারপরটা তো ম্যাথমেটিক্স রিলেটেড হবে, কোনো একটা ইকুয়েশন সলভ করতে হবে, তার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে অনেক ক্ষেত্রে। সো এই জিনিসগুলোকে একটু হচ্ছে প্র্যাকটিসের মধ্যে রাখবি, তাহলে কি হবে, ফিজিক্সটা তাড়াতাড়ি করতে পারবি। বুঝতে পারছিস তো, জিনিসগুলো অনেক তাড়াতাড়ি হবে। এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা হচ্ছে বিশাল ফ্যাক্টর।
তাই না? টাইমটা হচ্ছে তোর একটা হচ্ছে বিশাল ফ্যাক্টর, ঠিক আছে? বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম, এমনি বোর্ডের এক্সামের জন্য বলতে পারিস, তাও ধরনের বোর্ডের এক্সামে সিবিএসসি বোর্ডের যা কোশ্চেন হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেখানে কিন্তু মানে এমন ধরনের কোশ্চেন করছে যেগুলো হচ্ছে তুই যেন বইটা খুঁটিয়ে ভালো করে পড়িস, তুই যেন জিনিসটাকে বুঝিস, এইরকম টাইপের কোশ্চেন দিচ্ছে। এখন তোর কোশ্চেন কিন্তু এরকম নেই যে কোনো কিছু একটা ডেরিভেশন দিয়ে দিলাম সেটা করো, ডেরিভেশন থাকছে খুবই অল্প, কিন্তু বেশিরভাগ কোশ্চেন যদি থাকছে সেগুলো হচ্ছে তোর কি বলতো, যেন তুই জিনিসটাকে ভালো করে হচ্ছে বুঝেছিস, জিনিসটাকে যেন ভালো করে বুঝতে পারিস, বুঝেছিস, এই রেসপেক্টে হচ্ছে তোর কোশ্চেন আসছে, ঠিক আছে? তো ফিজিক্স আর একটা হচ্ছে তোর কি বলে ম্যাথ, এরা হচ্ছে তোর মোটামুটি হচ্ছে তোর রিলেটেড, এই জিনিসগুলো হচ্ছে তুই যদি জেনে যাস তাহলে হচ্ছে তোর, ঠিক আছে? তো এমনিতে যদি বলিস একটু ধর, তোদেরকে বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস নেওয়াও হয়নি, বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস যদি বলি, তাহলে ফিজিক্স কি জিনিস, হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স মিনস হচ্ছে তোর, যদি বলিস তাহলে হচ্ছে তোর সায়েন্সের সবচেয়ে যদি বলিস হচ্ছে বেসিক জিনিস, সেটা হচ্ছে তোর ফিজিক্স, ঠিক আছে? তো তুই যদি ফিজিক্স না জানিস তাহলে বুঝতে পারবি না যে একটা বলকে তুই ওপরে ছুড়ে দিলি, তারপরে কি হলো, বলটা আবার হচ্ছে নিচের দিকে পড়ছে, তাই তো? তাহলে এই যে বলটাকে ছুড়ে দিলি আবার নিচে আসছে, এটার পেছনে একটা ফিজিক্স আছে। তুই সিঁড়ি দিয়ে বাড়িতে উপরে উঠছিস, উপরে ওঠার সময় দেখছিস বেশি কষ্ট হচ্ছে, কিন্তু নামতে অত কষ্ট হচ্ছে না, তাই তো? সেই জিনিসটা তুই ফিজিক্স না জানলে হচ্ছে বুঝতে পারবি না, ঠিক আছে? তো তুই ফিজিক্স জানলে সেই জিনিসটা তুই আরো ভালোভাবে হচ্ছে বুঝতে পারবি, হয়েছে? আচ্ছা, তুই সাইকেল চালাচ্ছিস বা প্রতিদিনের জীবনের একদম সকাল থেকে যদি বলিস সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো অ্যাপ্লাই করি, এই যে ধর এখন হচ্ছে তোর এখানে একটা, ধর আমি তোদের এইখানে ক্লাস নিচ্ছি, তো ক্লাস করাচ্ছি হচ্ছে তোর এই যে পেন ট্যাব ইয়ে, তাহলে এটা কি, এটা একটা টেকনোলজি, ঠিক আছে? বা বর্তমান সময়ের যে টেকনোলজির যুগ, তাহলে এই টেকনোলজির বেসিক যদি বলিস তার পেছনেও একটা হচ্ছে তোর কোনো না কোনো একটা ফিজিক্স ল বা ফিজিক্সে আছে, ঠিক আছে? তো আর একটা জিনিস হচ্ছে তোর ফিজিক্স মিনস হচ্ছে তোর নেচারকে অবজার্ভ করা, ঠিক আছে? নেচারকে আমি যেমন ধর কতগুলো জিনিস বললাম, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট কেন বেশি হয়, নামতে কেন কষ্ট হয় না, কেন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে, এগুলো ছোট থেকেই পড়ে এসেছি যদি, তো এই জিনিসগুলোর পিছনে কোনো কিছু একটা ল আছে, ঠিক আছে? তাহলে ফিজিক্স মিনস যদি বলিস, ফিজিক্স মিন যদি বলিস, ইট ইজ দ্য লজ অ্যান্ড প্রিন্সিপাল দ্যাট গভর্নস দ্য ইউনিভার্স, ঠিক আছে? যদি বলিস তাহলে এক কথায় যদি বলিস ফিজিক্স মিনস কি, ইট ইজ দ্য লজ অ্যান্ড প্রিন্সিপালস, ইট ইজ দ্য লজ অ্যান্ড হচ্ছে প্রিন্সিপালস, PRINCI, প্রিন্সিপালস, হ্যাঁ, দ্যাট গভর্নস দ্য ইউনিভার্স, হয়েছে? ইট ইজ দ্য লজ অ্যান্ড হচ্ছে প্রিন্সিপাল দ্যাট গভর্নস দ্য ইউনিভার্স, মানে আমাদের ইউনিভার্সকে যেটা আমাদেরকে জানতে বা বুঝতে সাহায্য করে, ঠিক আছে? এটা হচ্ছে সেই সমস্ত ল বা হচ্ছে প্রিন্সিপাল যেটা আমাদের ইউনিভার্সকে জানতে এবং হচ্ছে তো বুঝতে হচ্ছে তো সাহায্য করে বলতে, ঠিক আছে? বা এটা আমরা বলতে পারি ইট ইজ দ্য থিংস, যেটা সাহায্য করে আমাদের কোনো একটা জিনিস কিরকম টাইপের হচ্ছে বিহেভ করবে, মানে নেচার কিরকম হচ্ছে বিহেভ করবে, ঠিক আছে? ফিজিক্স জানলে আমরা ফিউচার প্রেডিকশন হচ্ছে তোর করতে পারি, ঠিক আছে? ফিজিক্সের বিভিন্ন শাখা হয়, যেমন দেখবি অ্যাস্ট্রোলজি বলে একটা জিনিস হয়, ঠিক আছে? জ্যোতিষবিদ্যা বলে, ওটা অনেকে মানে অনেকে মানে না, কিন্তু সেটার পেছনে কোনো কিছু লজিক বা হচ্ছে তোর ফিজিক্স হচ্ছে আছে, হয়েছে? অ্যাস্ট্রোলজি, এটা হ্যাঁ দুটো জিনিস হয়, অ্যাস্ট্রোলজি আলাদা, অ্যাস্ট্রোফিজিক্স আলাদা, ঠিক আছে? অ্যাস্ট্রোফিজিক্স মিনস হচ্ছে তোর আমাদের যে প্ল্যানেটারি সিস্টেম আছে বা গ্রহ নক্ষত্র স্টার এই সমস্ত এদেরকে হচ্ছে তোর অবজার্ভ করা, সেইটা হচ্ছে তোর অ্যাস্ট্রোফিজিক্স, হ্যাঁ? অ্যাস্ট্রোলজি মিনস হচ্ছে তোর ভবিষ্যৎকে কি হবে না হবে সেটা হচ্ছে মানে ফিউচার প্রেডিকশন, ঠিক আছে? সেটাও বলতে পারিস ফিজিক্সের রেসপেক্ট হচ্ছে তো হতে পারে, ঠিক আছে? যে এরকম, ঠিক আছে? তারপর দেখ, মানে অনেক কিছু জানলে তুই ফিজিক্সের যদি ল গুলোকে ভালো করে বুঝিস, তাহলে অনেক ক্ষেত্রেই তুই দেখবি ফিউচারটা হচ্ছে প্রেডিকশন করতে পারবি, মানে বলটাকে ওপর দিকে ছুড়লে নিচের দিকেই পড়বে, ঠিক আছে? এটাও একটা প্রেডিকশন বলতে পারিস, কারণ হচ্ছে তুই বস্তুটাকে ওপর দিকে নিচে থেকে ছুড়েছিস, বলবি যে এটা ওপর নিচের দিকেই পড়বে, এটা ধর আমি সিম্পল বললাম, কিন্তু এরকম অনেক জিনিস আছে যেখানে তুই হচ্ছে প্রেডিকশন করতে পারবি ফিজিক্সের ল গুলোকে ঠিকঠাক ভাবে বুঝে, ঠিক আছে? এবং ফিজিক্স মানেই হচ্ছে তোর একটা বলতে পারি ফিলোসফি, এবং ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্স হচ্ছে অঙ্গাঙ্গি ভাবে রিলেটেড, এরকমটা বলা হয় যে ফিজিক্স ইজ দ্য কিং অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন, ঠিক আছে? তো যাই হোক, ওগুলো বাদ দে, এবার দেখ আমাদের আহ, দাঁড়া একবার দাঁড়া, হ্যাঁ, এবার দেখ আমাদের যদি ফিজিক্সে বলিস, ফিজিক্সের তো দুটো পার্ট হয়, হ্যাঁ, এটা যদি ফিজিক্সে যদি বলিস না, তাহলে এর দুটো পার্ট হয়, মানে বা ফিজিক্যাল ওয়ার্ল্ড যদি আমাদের বলি, ফিজিক্স না বলে আমরা যদি বলি ফিজিক্যাল ওয়ার্ল্ড, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ড মিনস হচ্ছে আমাদের চারপাশের জগৎকে, হ্যাঁ, তো আমাদের এই চারপাশের জগতে দুটো জগৎ হয়, দেখ দুটো জগৎ বলতে এই যে দুটো বস্তু এলো, একটা বাস আর একটা বাস থেকে এলো, দুজন সংঘর্ষ হলো, ঠিক আছে? তো তুই কোনো একটা বস্তুকে তাপ দিচ্ছিস, কি বলে যে গরম হচ্ছে, হুম, তারপরে হচ্ছে তোর ধর
ধর এই যে রে আস বা আমরা লাইট পড়ছে দেখতে পাচ্ছি, এই যে এই পার্টগুলো, এইগুলো আমরা দেখ চোখে দেখে অবজার্ভ করতে পারছি। হ্যাঁ, এই যে ওয়ার্ল্ডটাকে, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আর একটা ওয়ার্ল্ড হয়, ধর তুই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কাউকে দেখিস নিকো, তাই তো, বা কিন্তু তাদের এক্সিস্টেন্স আছে বা তাদেরকে নিয়ে আমরা অনেক কিছু কাজকর্ম করছি, এগুলো ঠিক আছে। যেমন একটা মডার্ন ফিজিক্সের একটা পার্ট হয়, যেমন ধর এই সোলার সেল বললাম বা এইরকম কিছু হয়। এই সমস্ত জিনিসগুলো যেগুলোকে আমরা চোখে দেখিনি কিন্তু তাদের এক্সিস্টেন্স আমরা বুঝতে পারছি, ঠিক আছে, বা বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা তাদের সেই জিনিসগুলোকে হচ্ছে ম্যাচ করাতে পারছি, ঠিক আছে। সেই যে ওয়ার্ল্ডটাকে, সেটাকে বলা হচ্ছে তোর মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, বুঝেছি। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, বুঝেছি। আমাদের ফিজিক্সের যদি বলিস, দুটো হচ্ছে তোর বলতে পারিস ওয়ার্ল্ড বা দুটো জিনিস, বা ফিজিক্সটাকে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক মিন্স কি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনো একটা বস্তুকে ছুড়ে দিলি নিচে পড়ছে, তাই তো, একটা বস্তুকে তাপ দিচ্ছি, গরম হচ্ছে, ফিল করতে পারছিস, হয়েছে। তো এইগুলো সবই হচ্ছে তোর কি বল, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এই যে লাইট আসছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এগুলো ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, ঠিক আছে। তো ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চ হয়। যেমন তোদের 11-এ যদি বলিস, তাহলে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 11-এ প্রথমের দিকে যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে মেকানিক্স পার্টটা আছে। ফার্স্ট সেমিস্টারে তোদের যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্স পার্ট আছে। এইটা একটা হচ্ছে ব্রাঞ্চ, মেকানিক্স একটা হচ্ছে ব্রাঞ্চ, হয়েছে। তারপরে আছে হচ্ছে তোর থার্মোডাইনামিক্স, হয়েছে। থার্মোডাইনামিক্স একটা হচ্ছে ব্রাঞ্চ, যেমন হচ্ছে টেম্পারেচারের কথা বললাম, হিট দিলাম, হিটটাকে কাজে রূপান্তরিত হচ্ছে, এটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ, হিটকে। তারপরে ধর ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা একটা ব্রাঞ্চ, ইলেকট্রিসিটি। আর একটা হচ্ছে ম্যাগনেটিজম, এই যে আমাদের এখন হচ্ছে তোর বাড়ির ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সবকিছু, ইলেকট্রোম্যাগনেটিক্স একটা ব্রাঞ্চ। তারপর আর একটা ব্রাঞ্চ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক একটা ব্রাঞ্চ, হয়েছে। তারপরে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেমন সলিড, লিকুইড, গ্যাস, এদের ক্ষেত্রে নিয়ে যেটা হয় একটা, হ্যাঁ, এদের প্রপার্টিগুলোকে অবজার্ভ করে এদের কিছু কিছু জিনিসপত্র, সেগুলো একটা হচ্ছে তোর ব্রাঞ্চ। তো এইটা একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আর মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড মানে কি, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড মিনস হচ্ছে তোর ধর, যেমন তোরা পড়েছিস অ্যাটমিক, অ্যাটম পড়েছিস, এইটা বলতে পারিস, বা বলতে পারিস নিউক্লিয়াস পড়েছিস, এইটা বলতে পারিস। মানে সোজা কথায় বললে কোয়ান্টাম ফিজিক্স যেটা বলি, হ্যাঁ, আমাদের ফিজিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে বলতে পারিস হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, হ্যাঁ। একটা হচ্ছে তোর ফিজিক্স যদি বলিস তাহলে দুটো পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, আর 2 নম্বর পার্টটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, হয়েছে। কোয়ান্টাম ফিজিক্স, এটা নাম শুনেছিস যে কোয়ান্টাম ফিজিক্স, হয়েছে, কোয়ান্টাম ফিজিক্স, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, হয়েছে। তো এই যে অ্যাটমস, নিউক্লিয়াস, কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, তো তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, এইগুলো সেমিকন্ডাক্টর। এখন দেখবি বলে হচ্ছে কোয়ান্টাম এজ বা কোয়ান্টাম ডটস, এইসব নিয়ে দেখবি অনেক ক্ষেত্রে মাঝে মাঝে পেপারে দেখবি লেখা ফেখা হয় যে মানে কোয়ান্টাম ওয়ার্ল্ড বলে হচ্ছে, ঠিক আছে, কোয়ান্টাম ওয়ার্ল্ড বলে, এরকম মাঝে মাঝে ছোট ছোট লেখাপত্র বেরোয় দেখেছি, খুব সুন্দর আনন্দবাজার বেরোয় দেখবি এডিটোরিয়াল পেজে। তো সেইগুলোর ক্ষেত্রে এই যে আমাদের কোয়ান্টাম ওয়ার্ল্ড বা এই সমস্ত যে জিনিসপত্রগুলো বলছি, এইগুলো আমাদের হচ্ছে তোর ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সেই সমস্ত জিনিসগুলো, এবং এগুলো দিয়ে অনেক কিছু এখন ধর মানে রিসেন্ট টেকনোলজি বা বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে। এই একটা যে জগৎ পাচ্ছি এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, হয়েছে। মানে তুই বলতে পারিস যে আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের যে কাজকর্ম সেগুলো মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে তোর এইটারই বলতে পারিস যুগ, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড নিয়ে হচ্ছে ফিজিক্সের কাজকর্ম চলছে। তো এই একটা হচ্ছে তোর জিনিস, হয়েছে। এবং ফিজিক্স জানলে আমরা কি করতে পারি, এই যে ডেলি লাইফ ফেনোমেনা, এইগুলোকে আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারবো, ঠিক আছে, যার জন্য আমাদের হচ্ছে ফিজিক্স পড়া। তো এটা বুঝতে পারলি। এরপরে দেখ, আমরা ফিজিক্সের সাথে সবারই রিলেটেড, মানে ফিজিক্স আর টেকনোলজি যদি বলিস, তাহলে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির সাথে ফিজিক্স হচ্ছে তোর আঙ্গাঙ্গি ভাবে জড়িত, ঠিক আছে, বা ওতপ্রোত ভাবে হচ্ছে তোর ফিজিক্স টেকনোলজির সাথে হচ্ছে তোর জড়িত, ঠিক আছে। যেমন ধর ট্রান্সফরমার, জেনারেটর, এগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিস, তাই তো, ট্রান্সফরমার ধর, তারপরে জেনারেটর ধর, মোটর ধর, এগুলো সবই হচ্ছে তোর মোটামুটি কোনো একটা ফিজিক্সের ল মেনে হচ্ছে চলছে। বিভিন্ন ল আছে ফিজিক্সের, হয়েছে। এবং নেচারে অনেকগুলো ফিজিক্সের যে ফান্ডামেন্টাল ফোর্সও আছে, যেমন ধর আমরা প্রতিদিনের জীবনে যে ফোর্সটা সবসময় ফিল করি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো, যার জন্য আমরা বলতে পারি পৃথিবী থেকে পৃথিবী এত জোরে স্পিডে ঘুরছে, তা সত্ত্বেও আমরা কি হচ্ছি না, পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি না, কারণ কি, এই ফোর্সটা আমাদেরকে টেনে ধরে রেখেছে, না হলে আমরা হয়তো অন্য কোনো জায়গায় চলে যেতাম, ঠিক আছে, বা আমাদের অস্তিত্বই থাকতো না। তো এই একটা ফোর্স আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাথায় রাখবি। নেচারে মেনলি 4 ফান্ডামেন্টাল ফোর্স আছে, হয়েছে। নেচারে মেনলি দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার, হয়েছে। দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। ফার্স্ট হচ্ছে তোর কি বলতো, প্রথম হচ্ছে তোর গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। 3 নম্বর আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, হয়েছে, এগুলো একটু জেনে রাখবি। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে উইক ফোর্স, হয়েছে। দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস ইন হচ্ছে নেচার। ফার্স্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স,
নিউক্লিয়ার ফোর্স আর একটা হচ্ছে উইক ফোর্স, হয়েছে। এর মধ্যে সবচেয়ে যদি উইকেস্ট ফোর্স বলিস এইটা, উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে এটা, স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার, সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, সবচেয়ে উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মাঝামাঝি, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এগুলো হচ্ছে লং রেঞ্জ ফোর্স। লং রেঞ্জ ফোর্স মানে কি, এইগুলো অনেক দূর পর্যন্ত এদের এক্সিস্টেন্স হচ্ছে বোঝা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তো মোটামুটি আছে, এই চারটে ফান্ডামেন্টাল ফোর্সেস। একটু যদি মাঝে মাঝে যে কাজগুলো করবি, দেখ এইগুলো যেগুলো বলছি এগুলো কোনো পরীক্ষায় আসার মতো কিছু নয়, এগুলো আমার একটা ফিজিক্সের ওভারঅল কনসেপ্ট পাচ্ছি, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আমাদের প্রতিদিনের জীবনে দেখ ফিল করছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, হ্যাঁ উইক ফোর্সটা এখন বাদ দে। এবং এই প্রত্যেকটা ফোর্সের পিছনে কোনো কোনো ছোট ছোট পার্টিকেলস আছে যাদের, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে হচ্ছে গ্র্যাভিটন, গ্র্যাভিটন নামে হচ্ছে ছোট পার্টিকেলস আছে, হ্যাঁ। তো তাদের ইন্ট্রাকশনের জন্য বা তাদের এক্সচেঞ্জের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সিস্টেন্স পাচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি বলি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে হচ্ছে তোর কি বলতো, ফোটন, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফোর্সেরও এরকম আছে, আমার সবগুলো মনে নেই, উইক ফোর্সেরও এরকম আছে, এরকম একটা পার্টি আছে নিউক্লিয়ার ফিজিক্সে বলে, এখানে অজস্র পার্টিকেল আছে, সো বিভিন্ন পার্টিকেলগুলো বিভিন্ন এই যে ফোর্সগুলো আছে তাদের জন্য হচ্ছে তোর তাই, ঠিক আছে, বা তাদের সেই পার্টিকেলগুলো এক্সচেঞ্জ হয় যার জন্য আমরা এই ফোর্সগুলো হচ্ছে তোর ফিল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই ফোর্সগুলো একটা কাজ করবি মাঝে সাঝে যখন, আমি তো ধর প্রচুর কিছু বলতে পারবো না, যদি নিজের আর ইন্টারেস্ট থেকে একটু নেটে সার্চ করবি গ্র্যাভিটেশনাল ফোর্স রিলেটেড, তার যে প্রপার্টি এটা সেটা এগুলো একটু দেখলি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তার প্রপার্টি এগুলো একটু দেখলি, নিউক্লিয়ার ফোর্সেস সেগুলোর প্রপার্টি দেখলি, উইক ফোর্স, হ্যাঁ। তো এই জিনিসগুলোকে একটু হচ্ছে তো দেখার বা বোঝার হচ্ছে চেষ্টা করবি, ঠিক আছে। এরপরে আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে যে কনজারভেশনস লস। কনজারভেশনস হচ্ছে লস, ঠিক আছে, কনজারভেশনস লস, কনজারভেশনস লস বলতে কনজারভেশনস লস এইটা আমাদের কিন্তু জানতে হবে, কনজারভেশনস লস, কনজারভেশনস লস। দেখ এই যে বললাম যে প্রত্যেকটা ঘটনার পেছনে, যেমন তার গ্র্যাভিটেশনাল ফোর্সের পেছনে একটা ল আছে, সেটা হচ্ছে কি নিউটন ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। প্রত্যেকটা ল এর, প্রত্যেকটা যে ন্যাচারাল ফেনোমেনাগুলো দেখতে পাচ্ছিস তাদের পেছনে একটা হচ্ছে তোর ল হচ্ছে কাজ করে, হ্যাঁ। এবং এই যে জিনিসগুলো ঘটছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কতকগুলো কনজারভেশন, যেমন ধর আমরা পড়েছি যে মাসকে কখন হচ্ছে তোর, মাসকে কখন হচ্ছে ধ্বংস করা যায় না, তাই তো, মানে মাস ইজ কনজার্ভড, তাই তো, মাস ইজ কনজার্ভড, তাহলে এইটা একটা হচ্ছে কনজারভেশন ল। তারপরে ধর কোনো একটা বস্তুর মাস কি, কোনো একটা বস্তুর সবচেয়ে যদি বলিস সবচেয়ে নিজস্ব প্রপার্টি বা ইন্ট্রেনজিক প্রপার্টি যদি বলিস সেটা হচ্ছে তার মাস, ঠিক আছে। কোনো একটা বস্তুর সবচেয়ে যদি বলিস ইন্ট্রেনজিক প্রপার্টি, সেটা কি হচ্ছে তোর কি বল, বা ইন্ট্রেনজিক জিনিস কোনটা বল, সেটা হচ্ছে মাস, ঠিক আছে। এবং মাস ইজ হচ্ছে তোর কনজার্ভড, ঠিক আছে, মাস ইজ হচ্ছে তোর কনজার্ভড, হয়েছে। এছাড়া আর কি হয় বল, কনজারভেশন অফ এনার্জি, এনার্জি কনজারভেশন লস, এনার্জি কখনো ক্রিয়েট, এনার্জি ক্যান নট বি ক্রিয়েট অর ডিস্ট্রয়েড, মাসও তাই ক্যান নট বি ক্রিয়েট অর ডিস্ট্রয়েড, হয়েছে। এছাড়া কি আছে বল, এছাড়া আছে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, হয়েছে। এছাড়া আছে হচ্ছে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। চার্জ আছে, চার্জ ইজ কনজার্ভড, কোনো একটা বস্তু, এটাও একটা ইন্টেন্সিক প্রপার্টি, মাস একটা ইন্টেন্সিক প্রপার্টি, চার্জও একটা ইন্টেন্সিক প্রপার্টি। এবং আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে চার্জ কিন্তু কোনো একটা বস্তু চার্জ, ঠিক আছে, একটা বডি থেকে আরেকটা বডিতে এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু চার্জ কোনো একটা বস্তুর মানে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যেখানে মাস কিন্তু চেঞ্জ হতে পারে, মাস ইজ নট ইনভেরিয়েন্ট, কারণ মাস কিন্তু কোনো একটা বডি যদি লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে তার মাস হচ্ছে তোর কি হয়ে যেতে পারে বল, বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, তার মাস ইজ নট ইনভেরিয়েন্ট, এই প্রপার্টিটাকে বলে ইনভেরিয়েন্ট, ওটা বাদ দেয় এখন অত বুঝতে হবে না, হ্যাঁ। তো এইগুলো মোটামুটি হচ্ছে তোর এই প্রপার্টিগুলো, এই যে কনজারভেশন ল গুলো আছে, ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ চার্জ, তারপর হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে মোটামুটি হচ্ছে তোর এই কনজারভেশন ল গুলো আছে। এইগুলো পারলে একটু হচ্ছে এনসিআরটির বই থেকে তোরা একটু হচ্ছে পড়বি, হ্যাঁ, এই জিনিসগুলো এনসিআরটির বই থেকে আমরা তোরা একটু পড়বি, হয়েছে। এবার দেখ বেসিক ম্যাথমেটিক্সের যদি পার্ট বলিস, তো বেসিক ম্যাথমেটিক্সের পার্টে আমাদের দেখ মেনলি জিনিসগুলো যেগুলো জানতে হবে, এটা আমি ফিজিক্সের একটা মানে বেসিক ডিসকাশনস বা বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে আমাদেরকে নিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোর দেখ, এরপরে আমাদেরকে নিয়ে একটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোর দেখ, আমরা ম্যাথমেটিক্স পার্টটা হচ্ছে পড়বো, হ্যাঁ, ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্সের যে পার্টগুলো পড়তে হবে সেই পার্টটা আমরা একটু জানবো, ঠিক আছে, ম্যাথমেটিক্সে, হ্যাঁ।
এবং এই রিলেটেড আমি তোদেরকে কিছু অঙ্ক ফঙ্ক দেবো, সেই অঙ্কগুলো কিন্তু একটু হচ্ছে তোর করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো প্রথম আমাদেরকে নিয়ে জানতে হবে বেসিক বেসিক ট্রাইজোনোমেট্রি, ট্রাইজোনোমেট্রি বেসিক ট্রাইজোনোমেট্রি বা বেসিক ত্রিকোণমিতি, ঠিক আছে? বাংলায় যেটা বলা হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে? GNOMETRY বেসিক ট্রাইজোনোমেট্রি, এটা আমাদেরকে নিয়ে জানতে হবে, হয়েছে? বেসিক ত্রিকোণমিতি কি জানবি? তোর কোণ থিটা, তারপর হচ্ছে তোর চার্ট বা আর্ক, ঠিক আছে? রেডিয়াস, এইগুলো সমান হচ্ছে জানবি। ধর এই একটা এইটুকু একটা জিনিস নিয়েছিস, এইটুকু একটু আর্ক বা এইটুকু একটু চাপ, এইটুকু চাপ কনসিডার করেছিস, এইটা এখানে অ্যাঙ্গেল করেছে থিটা, এর যদি রেডিয়াস আর হয় তাহলে থিটা ইকাস টু কি বলতে পারি বল? এই যে আর্ক লেন্থটা এটা যদি এল হয় বা এস যদি হয়, এই আর্ক লেন্থটা যদি এস হয় তাহলে কোন সমান আমি কি বলতে পারি? আর্ক বাই হচ্ছে তোর আর্ক, আর্ক বাই হচ্ছে তোর রেডিয়াস। কোন সমান হচ্ছে বলতে পারি হচ্ছে চাপ বাই হচ্ছে ব্যাসার্ধ, বা কোন সমান আমি বলতে পারি হচ্ছে আর্ক বাই হচ্ছে তোর কি বল? রেডিয়াস। হয়েছে? দাঁড়া একটু কমিয়ে দিই। ওটাই থেকে যাচ্ছে, দাঁড়া এবার। ঠিক আছে। তো কোন সমান আমি বলতে পারি যেটা হচ্ছে তোর আর্ক বাই হচ্ছে তোর রেডিয়াস, হয়েছে? তো থিটা ইকাসটা হচ্ছে এস বাই হচ্ছে তোর আর্ক, হয়েছে? তো এই জিনিসটা হচ্ছে বলতে পারি, হয়েছে? ধর 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি বলি বল? পাই সি, পাই সি মানে রেডিয়ান, হয়েছে? কোণের একক কি বলতে পারি? এই দুটো ইউনিট, মানে কোন একটা কিন্তু কোনো ইউনিট থাকারই কথা নয়, কিন্তু আমরা কারণ এটা হচ্ছে সেম রাশির কি বল রেশিও, কিন্তু কোণের আমরা ইউনিট হিসাবে যেটা ধরি সেটা হচ্ছে ডিগ্রি, বা আমাদের সুবিধার্থে যেটা ধরি বা হচ্ছে তোর কি বল রেডিয়ান, হয়েছে? তো ডিগ্রি আর রেডিয়ানের হচ্ছে কনভার্সন, এইটা একটু দেখে নিতে হবে, কারণ এই যে রেডিয়ান আমরা যখন অঙ্ক করবো না সমস্ত কিছু রেডিয়ানে করবো, ডিগ্রি দিয়ে হচ্ছে করা যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোর মাথায় রাখবে 180 ডিগ্রি সমান হচ্ছে তোর পাই রেডিয়ান, পাই। হুম। তাহলে টু পাই মানে হচ্ছে একবার কমপ্লিট রোটেশন, টু পাই একবার কমপ্লিট রোটেশন করলে কত অ্যাঙ্গেল করে বল? একবার কমপ্লিট রোটেশন যদি কোনো একটা বস্তু করে তাহলে যেটা অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে টু পাই। এই যে টু পাই মানে কত বলতো? টু পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, হয়েছে? 360 ডিগ্রি মানে হচ্ছে টু পাই, হয়েছে? তো এইভাবে এরকম বিভিন্নগুলো ইয়ে করতে পারিস। এবং ত্রিকোণমিতির একটা ছক আছে, দেখবি দেখবি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন কস ট্যান কোসেক সেক কট, তাদের দেখবি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ? এরকম পাঁচটা মান, 0, হাফ, 1/2, 2, 3/2, 1, হ্যাঁ? তো ওই ছকটা কিন্তু মনে রাখতে হবে, ছকটা যদি না মনে রাখিস তাহলে কিন্তু অঙ্ক হচ্ছে করতে পারবি, বোঝা গেছে? এছাড়া ধর কতগুলো হচ্ছে রিলেশনস, যেমন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাস টু 1, সেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাস টু 1, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা ইকাস টু হচ্ছে 1, হ্যাঁ? তো এই যে বেসিক যে আইডেন্টিটিস গুলো আছে, ঠিক আছে, যেগুলো তোরা মাধ্যমিকে পড়ে এসেছিস, ঠিক আছে, সেইগুলো মনে রাখতে হবে, হয়েছে? তারপরে আরো কিছু এই ফর্মুলাগুলো আমি দেখবি যেখানে বলেছিলাম সেখানে দেখবি নোটে লেখা আছে, দেখবি, হ্যাঁ? সাইন টু থিটার ফর্মুলা কি? টু সাইন থিটা কস থিটা, কস টু থিটার ফর্মুলা কি? ট্যান টু থিটার ফর্মুলা কি? এইগুলো, হয়েছে? তারপরে ধর সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, এটার রিলেশনস কি হবে? না এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমি যেটা দিয়েছিলাম সেখানে এইগুলো লেখা আছে, হ্যাঁ? এগুলো আমি ডিটেলসে আর বলবো না, তাও হালকা করে বলে দিচ্ছি, হয়েছে? ট্যান অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি, তারপরে হচ্ছে তোর সাইন অফ এ মাইনাস বি কি হবে, কস অফ এ মাইনাস বি কি হবে, এই বেসিক জিনিসগুলো একবার হচ্ছে দেখবি। এরকম রিলেটেড কিছু অঙ্ক করবি, অঙ্ক করলে কি হবে? তাহলে হচ্ছে তোর জিনিসগুলো খুব তাড়াতাড়ি হবে, ফিজিক্সের দেখবি অঙ্কগুলো সলিউশন বা ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য যাদের অঙ্ক নাই কিছু দিকে প্রথমে দিকে কিছু অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবি, তাহলে এইগুলো অনেক হেল্পফুল হবে, বুঝতে পারছিস তো? মানে জিনিসটা অনেক তাড়াতাড়ি বুঝতে পারবি এবং জিনিসগুলো অনেক তাড়াতাড়ি করতে পারবি, স্যার যেটা বলবে সেটা ঝটঝট করে ধরতে পারবি। এবার দেখ একটা হচ্ছে তোর কোয়াড্রেন্টস, কোয়াড্রেন্টস বলতে এই যে আমরা দেখ আমরা মাধ্যমিক পর্যন্ত সবাই লেখচিত্র রেখেছি, এরকম দেখবি একটা গ্রাফ দেওয়া থাকতো, লেখচিত্র এরকম দেওয়া থাকতো, এইটাকে বলতাম হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলতাম সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এইটাকে বলছে হচ্ছে কোয়াড্রেন্ট। মানে কি? একটা আমাদের যে তল আছে সেই তলে একটা হচ্ছে চিত্র, সেই তলে কোনো একটা বস্তুকে ধর কোনো একটা তুই এই যে যে মেঝেতে বসে আছিস বা যেখানে বসে আছিস সেখানেই তুই ভাব কোনো একটা পয়েন্ট নিলি, বা আমরা কোনো কিছু একটা নির্দেশতন্ত্র বা একটা হচ্ছে তোর কি রেফারেন্সের রেসপেক্টে আমরা সবকিছু বিচার করি, তাই তো? এই যে দেখ গ্রাফে টেনেছিল, এই গ্রাফটা কি কেন টেনেছিল বল? এই গ্রাফের দেখ দুটো অ্যাক্সিস আছে, আমরা যখন গ্রাফ টেনেছি সবসময় এই জিনিসটা করে নিচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই তো? এইখানটা ধরেছে হচ্ছে অরিজিন, ঠিক আছে? এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ, এটা ওপরের দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ, তাই তো?
এইখানে কোনো একটা যদি পয়েন্ট নিস, তাহলে দেখ এক্স এরও পজিটিভ, ওয়াই এরও পজিটিভ, সুতরাং এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবকিছুই হচ্ছে পজিটিভ, তাই তো, পজিটিভ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যাসিস, তাহলে দেখ এক্স এর নেগেটিভ দিক চলে এলো, ওয়াই এর পজিটিভ, তাহলে হচ্ছে নেগেটিভ পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে দেখ এক্স এরও নেগেটিভ, ওয়াই এরও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে যদি দেখিস, তাহলে হচ্ছে তোর এক্স এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ, তাই তো, তাহলে এক্স এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ হয়েছে, এক্স এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ হয়েছে। তো এইটা হচ্ছে তোর আমাদের হচ্ছে কোয়াড্রেন্ট। এই যে গ্রাফ টানার সময় আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কোনো একটা রেফারেন্সকে ধরে বা কোনো একটা কোয়াড্রেন্ট সিস্টেমে ধরে সেখানে আমরা জিনিসগুলোকে এক্সপ্লেন করি, ঠিক আছে। এবার এইটাতে হচ্ছে সবাই পজিটিভ, সেই জন্য এটা এই যে আমরা সাইন ত্রিকোণমিতিক যে অপারেটরগুলো আছে বা এই যে সাইন কস ট্যান এগুলো যে পড়ছিস, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টটা যদি বলিস, এটা হচ্ছে সাইনের ঘর। সাইনের ঘর মানে এটা তোরা জানিস, সাইন মানে হচ্ছে তোর 1/কোসেক। সুতরাং এটা সাইনের ঘরও বলতে পারিস বা কোসেকের ঘরও বলতে পারিস। অল সাইন, এইটা হচ্ছে ট্যানের ঘর, হ্যাঁ। আর এইটা হচ্ছে তোর কস, অল সাইন ট্যান কস। এবার ট্যানের ঘর মানে হচ্ছে কটের ঘর, ইনভার্স অফ ট্যান থিটা ইকাস টু 1/কট থিটা। এই জিনিসগুলো যেন মনে থাকে, আর নাহলে কিন্তু খুব সমস্যা হবে। ট্যান থিটা ইকাস টু হচ্ছে 1/কট থিটা হয়েছে। তারপরে যদি বলিস হচ্ছে কস থিটা ইকাস টু কি হবে 1/সেক থিটা। এইগুলো হচ্ছে যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোর অল সাইন ট্যান কস, এইগুলো আমাদের হচ্ছে তোর এই জিনিসগুলো আমাদের কিনে আসতে মনে রাখতে হবে, ঠিক আছে। অল সাইন ট্যান কস। তারপর ধর এইরকম কিছু কিছু হচ্ছে তোর রুলস আছে, যেমন ধর কি রকম রুলস, যেমন ধর সাইন অফ 90 প্লাস থিটা কত হবে, বা কস অফ 90 প্লাস থিটা এটার মান কত হবে হয়েছে। তারপরে যে সেক অফ 90 প্লাস হচ্ছে থিটা এইটার মান কত হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমাদের কিনে একটা হচ্ছে তোর একবার দ্বারা একটি কথা হয়েছে। তো দেখ এই যে এই প্রপার্টিগুলো, এই যে ধর সাইন অফ বা কস অফ ট্যান অফ যাই বলি, সাইন অফ 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটাই আসবে। কস অফ 90 মানে এটা সাইন কস ট্যান যাই বলিস, 90 মাইনাস থিটা করলে, এই সরি এটা উল্টো ভুল লিখে দিচ্ছি, হ্যাঁ এগুলো পড়েছিস মাধ্যমিকে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে কস থিটা আসবে, হ্যাঁ কস থিটা আসবে। কিন্তু এটা সাইন অফ 90 প্লাস থিটা করলেও কস থিটা আসবে। কিন্তু যদি বলি কস অফ 90 মাইনাস থিটা তাহলে সাইন থিটা আসবে। কিন্তু কস অফ 90 প্লাস থিটা হলে তখন কি আসবে বলতো, কস অফ এই ঘরটার এইটুকু মেয়াদ হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90, এটা 90, তাহলে কস অফ 90 প্লাস থিটা মানে কি 90 প্লাস থিটা হয়ে সাইনের ঘর চলে যাচ্ছে, সেই জন্য আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা, বোঝা গেছে। তো এই জিনিসগুলোকে একটা হচ্ছে তোর মানে বেসিক যে ত্রিকোণমিতির যে বেসিক রুলস গুলো, এই যে এইগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে জানতে হবে। বা ধর এই যে সাইন অফ 270 ডিগ্রি প্লাস থিটা মানে কত আসবে, ঠিক আছে। এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলোকে একটু অঙ্কগুলোকে একটু হচ্ছে তোর প্র্যাকটিস থাকবে যেন, হ্যাঁ। বা এইগুলো এতটা বড় না এলেও ধর সাইন তোকে দেখবি অঙ্কে করতে কি অনেক সময় মান চলে এলো সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি মানে কত, সাইন 150 ডিগ্রি মানে তোকে ভাঙতে হবে সাইন অফ 90 প্লাস হচ্ছে 60, তাহলে 90 প্লাস 60 মানে এইখানে হচ্ছে তোর বলেছিলাম অড থাকলে ওটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে অড মাল্টিপল অফ 90 ডিগ্রি যদি থাকে, তাহলে এখানে 1 ইন্টু 90 ডিগ্রি আছে, তাহলে অড মাল্টিপল অফ 90 মানে হচ্ছে সাইনটা কস হয়ে যাবে। আর 60 যেমন আছে 60 থাকবে, সাইন 90 প্লাস 60 মানে হচ্ছে সাইনের ঘরই আসছে, সেই জন্য এটা পজিটিভই হবে। এবার কস 60 মান কত, 0.5, কস 60 মান হচ্ছে তোর হাফ, তাই তো, কস 60 মান হচ্ছে হাফ, তাহলে এই মানটা হচ্ছে হাফ। এইগুলো যেন বার করতে পারিস, তা নাহলে কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে শেষে রেজাল্ট কিন্তু আনতে পারবি না, ঠিক আছে। তো এই প্রপার্টিগুলোকে একটু দেখতে হবে হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কি বলে যে সাইনের মানটা কত থেকে কত পর্যন্ত লাই করে। সাইন থিটার মান যদি বলিস, সাইন থিটার মান যদি বলিস, তাহলে সাইন থিটার মান হচ্ছে -1 থেকে থিটা লেস দ্যান হচ্ছে +1, মানে সাইন থিটার মিনিমাম মান হতে পারে -1, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে +1। এটা কস থিটার ক্ষেত্রেও সত্য, কস থিটার ক্ষেত্রেও -1 থেকে হচ্ছে +1 হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে হতে পারে, সাইন থিটার মিনিমাম মান হচ্ছে -1, কস থিটার, আর কস থিটারও তাই। এবার যদি বলিস ট্যান থিটার কিন্তু -∞ টু +∞, যে কোনো অ্যানি ভ্যালু হচ্ছে পসিবল, ঠিক আছে। এই জিনিসগুলোকে বারবার মাথায় রাখা কিন্তু এক্সাম দরকার, কারণ হচ্ছে কোনো একটা অঙ্কে সলভ করতে গেলি গিয়ে দেখলি মানটা চলে এসছে 2, সাইন থিটা সমান 2, তাহলে এটার কিন্তু কোনো সলিউশন কিন্তু নেই, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম মান হতে পারে 1, মিনিমাম মান হতে পারে -1,
তার বাইরে হবে না, কস থিটাও তাই, ট্যান থিটা যে কোনো ভ্যালু হচ্ছে পসিবল, সেটা আছে। আরেকটা জিনিস মাথায় রাখবি, যদি থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল, যদি থিটাটা খুব ক্ষুদ্র হয়, ঠিক আছে, থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমরা কি জিনিস লিখতে পারি? থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে মাথায় রাখবি আমরা সাইন থিটা ইকাস টু লিখতে পারি, সাইন থিটা নিয়ারলি ইকাস টু থিটা, হয়েছে, কস থিটা নিয়ারলি ইকাস টু 1, ট্যান থিটা নিয়ারলি ইকাস টু থিটা, হয়েছে। এইটুকু একটু মাথায় রাখবি, এই জিনিসগুলো আমরা অনেক ক্ষেত্রেই পাবো, অনেক ক্ষেত্রে দেখবি অঙ্ক করতে গিয়ে ফট করে এই জিনিসগুলোকে ইয়ে করে দেবো, হ্যাঁ। তো সাইন থিটা নিয়ারলি ইকাস টু থিটা, কস থিটা নিয়ারলি ইকাস টু 1, ট্যান থিটা নিয়ারলি ইকাস টু থিটা, হয়েছে। তো এইটা হচ্ছে মোটামুটি যদি বলিস তাহলে আমার এই ত্রিকোণমিতির এইটুকু জিনিস জানলেই হচ্ছে তোর হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু জানলেই ত্রিকোণমিতির হচ্ছে তোর পার্টটা হচ্ছে তোর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি একটা আসি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে কিছু জিনিস আমি তোদেরকে শেখাই, হ্যাঁ। ডিফারেন্সিয়েশন খুব ইম্পর্টেন্ট, যে একটা সেকেন্ড চ্যাপ্টার আছে দেখবি ওয়ান ডাইমেনশনাল মোশনস, তাই তো, বেগ, অ্যাসিলেশন, ভেলোসিটি, এই সমস্ত যে জিনিসগুলো আছে এখানে এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা দেখ, আমি ডিফারেন্সিয়েশনে একদম বেসিক বা একদম বিশাল কিছু জানতে যাব না, হয়েছে, এটা একটা ক্যালকুলাসের পার্ট, ম্যাথমেটিক্স অনেক কিছু আছে, হয়েছে। এবার দেখ, দুটো ভেরিয়েবল থাকতে হবে, ধর দুটো ভেরিয়েবল মানে কি, মানে হতে পারে ধর সময়ের সাথে সাথে তোর দূরত্ব, বেগ বাড়ছে, বেগ বাড়লে দূরত্ব বাড়ছে, তাহলে দেখ বেগ বাড়ছে, দূরত্ব বাড়ছে, সময় বাড়ছে, এগুলো সবাই কি, এরা সবাই একটা দেখ সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এরাই হচ্ছে ভেরিয়েবল, যারা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তারা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। এরা হচ্ছে ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল বা বাংলায় যেটা বলা হচ্ছে অপেক্ষক বা এরকম কিছু বলা হয়, অপেক্ষক না, বাংলা টার্মটা মনে নাই, ভেরিয়েবল বা হচ্ছে পরিবর্তনশীল যারা, বুঝেছি। আর কোনো কিছু কনস্ট্যান্ট ভ্যালু মানে কি, যার মানে সময়ের সাথে যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। মানে এমনটা হতেই পারে, ধর তুই গাড়িটা চালাচ্ছিস 20 কিলোমিটার/আওয়ার বেগে, তুই অল টাইম 20 কিলোমিটার/আওয়ার বেগেই চলে যাচ্ছিস, তাহলে এইটা কি 20 কিলোমিটার/আওয়ারটা তুই ফিক্সড হয়ে গেছে, কিন্তু তার ডিস্টেন্সটা চেঞ্জ হতে হতে যাচ্ছে, সময়টা চেঞ্জ হতে হতে যাচ্ছে, তাহলে এইখানে তার বললাম ধর এস ইকাস টু, ধর এস ইকাস টু তুই 20 কিলোমিটার/আওয়ার বেগে চলছিস, কিন্তু টাইমটা আর এসটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, কারণ তোর বেগ থাকা মানে হচ্ছে এস চেঞ্জ হবে, বেগ থাকা, টাইমটাও, সময় তো সব সময়, এইটা পৃথিবীতে মাথায় রাখ, এই যে এই একটা কোয়ান্টিটি না টাইম, সেই কি বলে ছোটবেলায় আমরা একটা পড়েছিলাম দেখি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, হয়েছে। এই যে সময়, এই সময় হচ্ছে সবচেয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এ হচ্ছে তো পৃথিবীর সবচেয়ে যদি বলিস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, সেটা হচ্ছে এ, তাই তো, সময়। এ কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, তাই না, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, যদি দেখিস তুই যদি সময় নষ্ট করিস সময়টা কিন্তু চলেই যাবে, ঠিক আছে, সুতরাং সেটাকে তুই ব্যাক করতে পারবি না, হুম। তো এইটা হচ্ছে তোর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এ কাউরির উপর ডিপেন্ড করে, হয়েছে। এই যে বললাম ভেরিয়েবল মানে কি, যেটা হচ্ছে পরিবর্তনশীল, সময়ও সবসময় পরিবর্তনশীল, সময়কে তুই ফিক্স রাখতে পারবি না, এটা অলওয়েজ পরিবর্তনশীল। তুই বেগটাকে ফিক্স রাখতে পারিস, ঠিক আছে, তুই এসটাকেও ফিক্স রাখতে পারিস, তুই মনে করলি যে আমি কার্জন গেটে গিয়ে কার্জন গেটের মাথায় দাঁড়িয়ে থাকবো, তাহলে তোর দেখ সারাদিন কার্জন গেটেই দাঁড়িয়ে থাকবো, তাহলে তোর ডিস্টেন্সটাও ফিক্সড, এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, ডিস্টেন্সটা ফিক্সড, সেটাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এ কিন্তু ফিক্স থাকবে, ঠিক আছে, তুই সকালবেলায় গেলি, সকাল থেকে হচ্ছে রাত হয়ে যাবে, তুই ওখানেই দাঁড়িয়ে থাকতে পারিস, কিন্তু এটা ফিক্স থাকবে, ঠিক আছে, তাই এটা অলওয়েজ হচ্ছে ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট ভ্যালু কি, সেইটাই যে বললাম যেগুলো হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে, হয়েছে। আচ্ছা, এরপরে ধর কোনো কিছু একটা জিনিস কোনো একজনের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, যেমন ধর সময়ের সাথে সাথে দূরত্ব চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার এইগুলো আমরা সময়, দূরত্ব এইসব না দিয়ে আমরা জেনারেলি বলি ওয়াই, আর একটা বলি হচ্ছে তোর এক্স, ঠিক আছে। এবার ওয়াইটাকে বলা হয় হচ্ছে তোর কি, দেখবি ওয়াইটাকে বলা হয় হচ্ছে তোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল, তাই তো। এটা বলতে গিয়ে আমরা অনেক সময় এরকম ভাবে বলি ওয়াই ইজ দ্য ফাংশনস অফ এক্স, ঠিক আছে, ওয়াই ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এইখানে দুটো ভেরিয়েবল ওয়াই আর এক্স, ওয়াই ইকাস টু এফ এক্স, হয়েছে। এবার এই যে ওয়াই ইকাস টু এক্স, এটা কি আমরা ডিফারেন্সিয়েশন হিসাবে কিভাবে লিখবো, না ডিফারেন্সিয়েশন হিসাবে লিখবো, বা এই যে যদি বলছি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা কি বোঝাচ্ছে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন হিসাবে বললে আমরা বলি যে ডিওয়াই ডিএক্স, হয়েছে। বা এটা কি আমরা বলি ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, মানে কি চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, হয়েছে, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, হয়েছে, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সরি, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট হচ্ছে এক্স, হয়েছে। এটাকে বোঝাতে আমরা এইভাবে হচ্ছে তোর বোঝা, হয়েছে। এটা একটু দেখবি যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ হচ্ছে তোর ওয়াই, হয়েছে। তুই এত কিছু আমাদের দরকার নেই, তুই একটু হালকা করে দেখতে পারিস, আমরা শুধু জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝাতে গেলে কোনো একজনের পরিবর্তনকে আমরা এইভাবে বোঝাই ওয়াই এর রেসপেক্টে এক্স এর চেঞ্জ, হয়েছে। সো ডিওয়াই ডিএক্স, হ্যাঁ, এটাকে অনেক ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স বলে, কিন্তু এই যে দেখ বলছি এই যে ডিডিএক্স, এই যে এইটা কি বলতে একটা অপারেটর,
এবার এইটা কার উপর অপারেট করছে বল, ওয়াই এর উপর অপারেট করছে, দিয়ে ওয়াই এর উপর অপারেট করে কি, ওয়াই হচ্ছে তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে ওয়াই ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরপরে এইটা এর উপর অপারেট করে এর পরিবর্তনটাকে আমার সামনে শো করছে, ঠিক আছে, তার সেটাকে বোঝানোর জন্য আমরা এইটাভাবে বলি। এবং ভেরি স্মল চেঞ্জ বলতে এটা বোঝায়, আর যদি একটু লার্জ চেঞ্জ বলে তাহলে ডেল্টা দিয়ে বলি, আর এটা হচ্ছে এমনি দিয়ে বলি ডিএক্স ডিওয়াই বলি, হয়েছে। নেক্সট, যেমন দেখ আমরা ভেলোসিটিকে বলি না, ভেলোসিটি ভি সমান, দেখ এটা পড়েছি তোদের, দেখ এই চ্যাপ্টারটা পড়িয়ে দিচ্ছি, ডিএসডিটি, অ্যাসিলেশন এ সমান বলি হচ্ছে ডিভিডিটি, হয়েছে। এটাকে আবার এরকম ভাবে লেখা লিখেছিলাম দেখবি ডিভিডিটি, তো এটাকে আবার লেখা যায় ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, তাই তো এক্স দিয়ে ওপর ডিএক্স দিয়ে ওপর নিচে ভাগ করে দিলাম, হয়েছে। এই যে ডিএক্স ডিটি মানে হচ্ছে ভেলোসিটি ভি ডিভি ডিএক্স, হয়েছে। তো এইটা একটা জিনিস এইভাবে হচ্ছে লেখা যায়, অ্যাসিলেশন এ সমান ডিভি ডিএক্স, এটা আমরা করেছিলাম এইভাবে হচ্ছে। তো এইগুলো বুঝলে কি হবে, এই অঙ্কগুলোকে আমরা সহজ হচ্ছে তো করতে পারবো, ঠিক আছে। এবার ধর একটা বেসিক ডিফারেন্সিয়েশনে একটা জিনিস শেখায়, ধর এটা অঙ্কে হয়, ঠিক আছে, অঙ্কে না, এটা ফর্মুলা লিখি আগে, তার নাহলে তো ফর্মুলাটা না লিখলে তো হয়। দেখ এই ডিফারেন্সিয়েশনে আমি একটা কিছু যে ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলা যেগুলো লাগবে সেগুলো আমি তোদের নোট বানিয়ে দেবো, এটা দিয়ে দেবো, হ্যাঁ। আর এটা দেওয়া হয়নি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা দেওয়া হয়নি, বাদ বাকিগুলো আমার দেওয়া আছে, হ্যাঁ। তো সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো একটা ধর সাপোজ একটা ফর্মুলা লিখি, হ্যাঁ, একটা ফর্মুলা বলছে এই যে ধর ডিডিএক্স অফ ওয়াই টু দি পারে, সরি ডিডিএক্স অফ এক্স টু দি পারে, বুঝছি, ডিডিএক্স অফ এক্স টু দি পারে, ধর তোকে একটা ফাংশন বলেছে ওয়াই ইকাস টু এক্স টু দি পারে, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পারে এটা মানেই হচ্ছে তোর ডিওয়াই ডিএক্স, তাই তো। এইটা দেখ ডিওয়াই ডিএক্স সমান কি ডিডিএক্স অফ এক্স টু দি পারে, হয়েছে। বুঝতে পারছি নাকি, দেখ এটা এগুলো একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে তোর এর নতুন তো এগুলো। দেখ আমি বলছি একটা ফাংশন আছে ওয়াই ইকাস টু এক্স টু দি পারে, এবার ধর আমি এর ডিফারেন্সিয়েশন করছি বা এর ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করছি, বা এটাকে বলা হচ্ছে তোর অন্তঃকলন, সেটা করছি, তো সেটা যদি করা হয় তাহলে হচ্ছে ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স মানে ডিওয়াই ডিএক্স, তাহলে সেটাকে কি বলতে পারি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা বলতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, হচ্ছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কত আসবে বল, এটা নিয়ম হচ্ছে তোর এই যে এক্স এর পাওয়ারে যেটা আছে সেটা সামনে নেমে যাবে এন, তারপরে এক্স এটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হয়েছে। এটা হচ্ছে তোর আসবে, কি হবে তোরা অত কিছু ভাববি না, যেটা মাথায় রাখবি যেটা হবে ডিওয়াই ডিএক্স সমান বলতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি বলতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান, এই ফর্মুলাটা মনে রাখবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবি, বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা দিয়ে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, তার আমি ফাংশনটা কি বলেছিলাম ওয়াই ইকাস টু এক্স টু দি পাওয়ার এন, যখন এটাকে ডেরিভেটিভ করবি তখন এনটা সামনে নেমে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হয়েছে ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বোঝা গেছে। এবার দেখ আমি ধর এখন ত্রিকোণমিতি ফাংশন পড়লাম, একটা ধর ধরলাম ওয়াই ইকাস টু সাইন এক্স, ওয়াই ইকাস টু সাইন এক্স, হয়েছে। একটা ধর ফাংশন বললাম ওয়াই ইকাস টু সাইন এক্স, এইটা একটা হচ্ছে ধর ফাংশন বল, ঠিক আছে, ওয়াই ইকাস টু সাইন এক্স এইটা একটা ফাংশন বল, হয়েছে। তো ওয়াই ইকাস টু সাইন এক্স এটার যদি বলি যে ডিওয়াই ডিএক্স, এটার যদি সাইনের ডেরিভেটিভ করলে আসে, মাথায় রাখবি কস এক্স আসে, সাইনের ডেরিভেটিভ করলে কস এক্স আসে, হয়েছে। আবার যদি কসের ডেরিভেটিভ করিস তাহলে মাইনাস সাইন এক্স আসে, ট্যানের ডেরিভেটিভ করলে ট্যান থিটা ইকাস টু সেক স্কোয়ার এক্স আসে, হ্যাঁ। তো এরকম কিছু ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তোকে হচ্ছে মনে রাখতে হবে, হয়েছে। বেসিক যদি বলিস ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে এইটা, এইটা কি মাথায় রাখবো, যে পাওয়ারে যেটা থাকবে সামনে নেমে যাবে, এক্সটা এক্স থাকবে, পাওয়ারটা এক কমে যাবে এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বোঝা গেছে, বোঝা গেছে বল, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটুকু, হয়েছে। যেমন দেখ এবার দেখ ওয়াই ইকাস টু ফোর এক্স স্কোয়ার, ধর সাপোজ একটা ফাংশন বলছি ওয়াই এক্স ইকাস টু ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন, এরকম ইকুয়েশন পড়েছিস, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, ওয়াই ইকাস টু ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন, হয়েছে। তোকে বার করতে বলছে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স সমান কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, দেখ ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন, মাথায় আচ্ছা আরেকটা জিনিস বলতে গেলাম, কনস্ট্যান্টের ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন অফ অ্যানি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে সি দিয়ে বলি, হ্যাঁ। তাহলে কনস্ট্যান্টের তো কোনো পরিবর্তন হয় না, তাহলে যার পরিবর্তন হয় না তার ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো,
ডিফারেন্সিয়েশন অফ অ্যানি কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইজ জিরো, মাথায় রাখবে এগুলো, ডিফারেন্সিয়েশন অফ অ্যানি কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইজ জিরো, তাহলে এর কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে এটা জিরো আসবে, ঠিক আছে। ডিডিএক্স অফ 4x স্কোয়ার সমান যদি বলি তাহলে এই পাওয়ারটা সামনে নামবে, 4 দুগুণে 8, এটা 1 কমে যাবে, ভালো করে ভাববি, এইটা 4 ছিল, এই দুইটা সামনে নামলো, 4 দুগুণে 8, এর মাথায় 1 কমে যাবে, তাহলে 8x পাওয়ারে 1 লিখাও যা, না লিখাও তাই। এইটা কিছু নাই মানে উপরে কত আছে বল, 1, তাহলে এটা সামনে নেমে যাবে, 3 ইন্টু 1 হয়েছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, পাওয়ার 1 ছিল তাহলে 1 মাইনাস 1, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হবে বল, 7টা কনস্ট্যান্ট 0 হয়েছে, তাহলে কি আসছে 8x প্লাস দাদা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 8x প্লাস 2, বুঝা গেছে। এই একটা ডিফারেন্সিয়েশন করলাম, এইটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার যদি বলি, বললাম যে এটা হচ্ছে তোর কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, ঠিক আছে। আর কোনো কনস্ট্যান্টে যদি কোনো একটা ফাংশনের সাথে, এই যে যেমন এক্স স্কোয়ার ফাংশন, এক্স স্কোয়ারের সাথে কনস্ট্যান্টটা গুণ আছে, তাহলে কনস্ট্যান্টটা আমার বাইরে চলে আসবে, হয়েছে, কনস্ট্যান্টটা আমার কিছু হবে না, কনস্ট্যান্টের বাইরে চলে আসবে, এর যেটুকু আছে তার হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো, বোঝা গেছে। তাহলে আর এইগুলোর ক্ষেত্রে কি করব, যখন ডিফারেন্সিয়েশন করব এর প্রথমে করব, এর আলাদা করে করব, এর আলাদা করব, এরপরে যদি আরেকটা থাকতো সেইটা, মানে ডিফারেন্সিয়েশন যখন করব সবাইকে আলাদা 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 এইভাবে হচ্ছে তো করবো, হয়েছে। এবার ধর এরকমটাও হলো যে কোনো কিছু একটা জিনিস আছে, ধর মানে প্রোডাক্ট রুল বলে, যেমন ধর ধর সাপোজ ধর একটা আছে ফাংশন আছে ওয়াই ইকাস টু ইউভি, ইউভি দুজনাই হচ্ছে এক্স এর ফাংশন, ঠিক আছে, ওয়াই ইকাস টু ইউভি এই দুজনাই হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এক্ষেত্রে বলতে পারি ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ হ্যাঁ ডিডিএক্স অফ ইউভি, ইউভি আমি কি বললাম, ইউভি দুজনাই এক্স এর ফাংশন, তাহলে এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার সময় কি করবো, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিডিএক্স অফ ইউভি, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিডিএক্স অফ ইউভি, তাহলে এটা কি করবো, ইউটা প্রথমে আছে, ইউটাকে বাইরে বার করে নিয়ে চলে এলাম, ডিভি ডিএক্স প্লাস ভিটা প্রথমে আছে, ভিটাকে বাইরে বার করে নিলাম, ডিইউ ডিএক্স, তাহলে এটা রুলস কি হলো, প্রথমে ইউ আছে, ইউটাকে বাইরে বার করে নিয়ে এলাম, ডিভি ডিএক্স হলো, এর ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে ভিটাকে বাইরে বার করে নিয়ে এলাম, এর ডিফারেন্সিয়েশন করলাম, ডিইউ ডিএক্স, বোঝা গেছে। এরপরে ডিভিশন সবারই এইভাবে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি। আমি কতগুলো, তারপরে ধর কতগুলো কসাইন কি বলে ট্র্যাজিনোমেট্রিক যে ফাংশনগুলো আছে, ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো আছে, সেগুলোর আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, ঠিক আছে। যেমন ধর কস এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন এক্স আসবে, কট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, লগ এক্স এর, যেমন ধর ডিডিএক্স অফ লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিডিএক্স অফ লগ এক্স করলে 1/x আসবে, বুঝেছে, ডিডিএক্স অফ লগ এক্স করলে 1/x আসবে। আরেকটা যেমন ধর ফাংশন আছে ই টু দি পাওয়ার ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এইটা আবার বলে যে এ এমন একটা ফাংশন, সেই বলে না যে শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, ঠিক আছে, এ হচ্ছে এমন একটা ফাংশন, একে ডিফারেন্সিয়েশনই কর ইন্টিগ্রেশনই কর, এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, ই টু দি পাওয়ার ফাংশনগুলো যেমন আছে তেমনই থাকবে, হয়েছে। ই টু দি পাওয়ার ফাংশন যেগুলো আছে, যেমন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা একটা ই টু দি পাওয়ার ফাংশন, এর ডিফারেন্সিয়েশনই কর, ডিফারেন্সিয়েশন মানে এই ডিডিএক্স ফরম্যাটে লিখবো, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্সই থাকবে, এর যদি ইন্টিগ্রেশন করিস সেটাও এটাই থাকবে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা পরে বলছি তারা এটা। এবার ধর এরকম আছে যে ওয়াই ইকাস টু ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ হয়ে গেছে, বুঝছে, তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স ওয়ান আসবে, এ যে মানটা আছে এইটা সামনে নেমে যাবে, ই টু দি পাওয়ার এক্স, এর মানটা কিন্তু একই থাকবে, কিন্তু এখানে যদি কনস্ট্যান্ট ফ্যাক্টর থাকে সেইটা সামনে নেমে যাবে, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ওয়ান হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। যাই হোক, তো এইটা হচ্ছে তো ডিফারেন্সিয়েশনের হচ্ছে রুলস, হয়েছে, ডিফারেন্সিয়েশনের হচ্ছে রুলস, হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ইন্টিগ্রেশনটা দেখি, হয়েছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম, এবার আমরা ইন্টিগ্রেশনটা দেখি, হয়েছে, ইন্টিগ্রেশনটা দেখি, হয়েছে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখ, ইন্টিগ্রেশন এটা হচ্ছে তো রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, হয়েছে, রিভার্স প্রসেস অফ রিভার্স প্রসেস অফ হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে তোর, ইন্টিগ্রেশন মিনস ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, হয়েছে। ইন্টিগ্রেশন মিনস কি বলতে পারি, সামেশনস, ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসিডিং, ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য ফাংশনস, হয়েছে। আচ্ছা বেশ, ইন্টিগ্রেশনের একটা বেসিক ফর্মুলা দেখি, ইন্টিগ্রেশনের ধর এই যে প্রথমে একটা বলেছিলাম না ওয়াই ইকাস টু এক্স টু দি পাওয়ার, এটা মাথায় রাখবি, ডিফারেন্সিয়েশন করলে যেমন কোনো একটা ভ্যালু কমতে কমতে যায়, তাই তো, ডিফারেন্সিয়েশন করলে কোনো একটা জিনিস কমতে কমতে যায়, ইন্টিগ্রেশন করলে কোনো একটা ভ্যালু বাড়তে বাড়তে যায়, ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে ইনক্রিজ করে, ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কমে,
আর এটা হচ্ছে তোর কি হবে বল, বাড়ে, কমে, বা এটা হচ্ছে বাড়ে, ঠিক আছে, ইনক্রিজ করতে করতে। যেমন বলছি ধর ওয়াই ইকাস টু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, ওখানেও বলেছিলাম ওয়াই ইকাস টু এক্স টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েশন, ওয়াই ইকাস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনকে এইভাবে চিহ্ন দিয়ে লেখা হয়, ইন্টিগ্রেশনকে এইভাবে চিহ্ন দিয়ে লেখা যায়, এটাও একটা হচ্ছে তোর মানে কি বলবো, এটা অপারেটর বা এটা ম্যাথমেটিক্যাল রিলেশনগুলো আমার মনে নেই, এটা এরকম কিছু বলে ম্যাথমেটিক্স, এগুলো বলে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল অপারেটর, হ্যাঁ, তো এটা একটা অপারেটর, হ্যাঁ। তো এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স এর রেসপেক্ট হয় ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স এর পাওয়ার বেড়ে যাবে, আগে যেমন কমে যাচ্ছিল, আচ্ছা এন প্লাস ওয়ান, এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, পাওয়ারটা এক বেড়ে যাবে। আর নিচে কি হবে, আগে দেখ যেটা এখানে ছিল সেটা সামনে লিখছিলাম, এবার এটা সেখানে তা লিখবো না, এইটা পাওয়ারটা এক বেড়ে যাবে, আর যেটা বেড়ে যেটা হলো সেটা নিচে লিখবো, হয়েছে। আর পাশে থাকবে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হয়েছে। ইন্টিগ্রেশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোর কি ডেফিনাইট ইন্টিগ্রাল, একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, হয়েছে। তো এটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল করছি, তার জন্য একটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে তোর প্লাস হচ্ছে সি, হয়েছে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ওয়ান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হয়েছে। যেমন ধর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স যদি বলি, সাইন আমি কি বলেছি, ইন্টিগ্রেশন পুরো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস, ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসছিল বল, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসছিল বল, কস এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে বল, কস এক্সই আসবে, কিন্তু ওখানে পজিটিভ আসছিল, এখানে নেগেটিভ আসবে, প্লাস। কস এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা আসছিল মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আসবে প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে সি, হয়েছে। তো এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন করলে এই জিনিসগুলো হচ্ছে তার আসবে, হয়েছে। এবার দেখ ই টু দি পাওয়ার এক্স, এই বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর কোনো কিছু চেঞ্জ হয় না, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে, হয়েছে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে, হয়েছে। কোন একটা কনস্ট্যান্ট, কোন একটা কনস্ট্যান্ট সি এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, ডিএক্সটা এক্স হয়ে যাবে, হ্যাঁ, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে এক্সটা বেরিয়ে যাবে, সিটা বেরিয়ে যাবে, এটা কনস্ট্যান্ট সি, আর ডিএক্সটা এক্স হয়ে যায়, এক্স প্লাস সি, হয়েছে। এটা এটা ই টু দি পাওয়ারটা এক্সটা একটা পাওয়ার আছে কিন্তু, হ্যাঁ, এটা ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু পাওয়ারে আছে, হ্যাঁ, এটা পাওয়ারে আছে, হয়েছে। তো সি এক্স প্লাস হচ্ছে সি, হয়েছে। তো এইগুলো হচ্ছে তোর ইন্টিগ্রেশনস এর হচ্ছে বেসিক রুলস, এগুলো একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে বলতে ভুলে গেছি, এন নট ইকাস টু মাইনাস ওয়ান, এন নট ইকাস টু মাইনাস ওয়ান হয়ে যাবে, এটা মাথায় রাখবি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, দেখ এখানে যদি মাইনাস ওয়ান হয়ে যেত, এখানে যদি মাইনাস ওয়ান হতো, তাহলে মাইনাস ওয়ান মানে হচ্ছে তোর ওয়ান বাই এক্স হয়ে যেত, এখানে মাইনাস ওয়ান হলে এইটা কিন্তু ইনফিনিটি হয়ে যেত, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কত আসবে বল, এল এন এক্স, ঠিক আছে। তো এক্স এর যদি ওয়ান বাই এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে এল এন এক্স, এইটা মাইনাস ওয়ান, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই এন এর মানটা মাইনাস ওয়ান ছাড়া বাদ বাকি যে কোনো কিছু হতে পারে, হয়েছে। তাহলে ডিএক্স বাই এক্স ইকাস টু এল এন এক্স প্লাস হচ্ছে এর মানটা মাইনাস ওয়ান ছাড়া বাদ বাকি অ্যানি ভ্যালু হচ্ছে পসিবল, এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে, হয়েছে। আচ্ছা, দু রকম টাইপের ইন্টিগ্রাল হয় বললাম, ডেফিনাইট ইন্টিগ্রাল আর একটা কি বললাম বল, ইনডিফিনাইট ইন্টিগ্রাল, হয়েছে। আচ্ছা বেশ, আমি এইখানে আরেকটা বড় ইন্টিগ্রেশন করে দেখিয়ে দিই তোদেরকে, ইন্টিগ্রেশনটা ছোট ছোট যেই জিনিসগুলো লাগবে শেষ একটা এক্সাম্পল দেখাই। ইন্টিগ্রেশন অফ ফোর এক্স কিউব, ইন্টিগ্রেশন ওভার ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। ধর ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু টি এক্স, হয়েছে। এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু টি এক্স, এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, হ্যাঁ। তো এইটার যদি ইন্টিগ্রেশন করি, সবসময় যেটা করবো মাথায় রাখবি, এই যে ফোর এক্স কিউবকে আলাদা করে করবো, প্লাস টু এক্স স্কোয়ারকে আলাদা করে করবো, এই সরি এখানে ডিএক্সটা লিখবো, ডিএক্সটা সরির সাথে গুণ আছে তো এটা, প্লাস টু এক্সকে আলাদা করে করবো, প্লাস ইন্টিগ্রেশনকে আলাদা করবো, তাহলে দেখ আমরা কি ফোরটা যেটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এক্স কিউবকে যদি ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার তিন প্লাস ওয়ান, তাহলে চার বাই চার, তাই তো। এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান মানে এন প্লাস ওয়ান, তিন প্লাস এক চার বাই হচ্ছে চার, প্লাস এটা যদি দেখিস দেখ টু এক্স স্কোয়ার টু প্লাস ওয়ান মানে হচ্ছে তিন বাই দুই প্লাস এক মানে হচ্ছে তিন, প্লাস এটা টু এক্স আছে, টুটা বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান দুই বাই হচ্ছে দুই, হয়েছে, প্লাস ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স আসবে আর একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে। চার চার কেটে গেল, তাহলে কি আসবে বল, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, আচ্ছা টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব বাই দুই বাই তিন, প্লাস দুই দুই কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এবার একটা জিনিস করতে পারিস, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে পারিস, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে পারিস, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করিস না, হ্যাঁ,
এটাকে যদি আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করিস তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো, এটা আবার দেখবি এই যে প্রথমে কার যেটা ভ্যালুটা এটা ফিরে চলে আসবে, ঠিক আছে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন আর উল্টো প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। কোনো একটা প্যারামিটারকে একবার ডিফারেন্সিয়েশন একবার ইন্টিগ্রেশন করলে সেটা হচ্ছে সেমই থাকবে, ঠিক আছে, তার চেঞ্জ হবে না, সেটা হচ্ছে সেমই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি শোন, গ্রাফসের ক্ষেত্রে আমার কয়েকটা জিনিস লাগবে। গ্রাফসের জন্য আমার যে জিনিসটা লাগবে সেইটা একটু বলে দিই হালকা করে, হ্যাঁ। অনেকটাই ক্লাসটা লেন্থি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশিক্ষণ নিতে পারবো না, হ্যাঁ। তো গ্রাফসের জন্য যেটুকু লাগবে সেটুকু আমি হচ্ছে বলে দিই, ঠিক আছে। গ্রাফস, ঠিক আছে, দেখ গ্রাফসের জন্য আমরা আমাদের কিন্তু দেখ প্রথমের দিকে পড়েছিলাম কি কি লাগবে, দেখ স্টেট লাইনের ইকুয়েশন, স্টেট লাইন হয়েছে, স্টেট লাইন হয়েছে, স্টেট লাইন বা যেটাকে বলছি বাংলায় যেটা বলছে সরল রেখা, স্টেট লাইন বা হচ্ছে সরল রেখা। তাহলে একটা সরলরেখার ইকুয়েশন কিরকম বা সরলরেখা দেখতে কিরকম হয়, সরলরেখার ইকুয়েশন হয় হচ্ছে তোর y ইকুয়ালস টু mx প্লাস, হ্যাঁ, y ইকুয়ালস টু mx প্লাস c, বা বলতে পারিস এর মাথায় 1 এর মাথায় 1, সিটা থাকতেও পারে নাও থাকতে পারে, তখন হচ্ছে গ্রাফটা হবে হচ্ছে তোর স্ট্রেট লাইন বা সরলরেখা, ঠিক আছে। সরলরৈখিক টাইপের হচ্ছে গ্রাফ হবে, এই যে সরলরৈখিক টাইপের গ্রাফ, হ্যাঁ। সি যেহেতু প্লাস আছে তার মানে এটা 0 থেকে শুরু হবে না, কিছুটা দূর থেকে শুরু হবে, এটা হচ্ছে তোর একটা সরলরেখার গ্রাফ, ঠিক আছে। 2 নম্বর যেটা হচ্ছে সার্কেল বা বৃত্ত, ঠিক আছে, সার্কেল বা বৃত্ত, সার্কেল বা হচ্ছে বৃত্ত, ঠিক আছে, সার্কেল বা বৃত্ত এর ইকুয়েশন কিরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার এ স্কোয়ার। এর দুটো ভেরিয়েবল আছে, দুজনের মাথায় 2, আবার এই দিকে যে কনস্ট্যান্ট আছে এর মাথা এটাও স্কোয়ার আছে, বা এটা স্কোয়ার থাকবি তার কোনো মানে নেই, এটা কোনো একটা কনস্ট্যান্ট, এর 4 5 কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, তার ক্ষেত্রেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বা স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা একটা বৃত্ত, বৃত্ত কিরকম জিনিস হয় এরকম টাইপের হচ্ছে বৃত্ত, হচ্ছে সার্কেল, তাই তো, সার্কুলার পুরোপুরি বৃত্ত হয়নি, যাই হোক এটা এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে সার্কুলার শেপের, এটা হচ্ছে তোর বৃত্ত আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, আবার দেখ 3 নাম্বার আমি কি পেয়েছি বল, প্যারাবোলা, 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 এগুলো সব জায়গায় কিন্তু লাগবে এগুলো, হ্যাঁ। প্যারাবোলার ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স বা এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই, এটা হচ্ছে প্যারাবোলিক গ্রাফ, ঠিক আছে। প্যারাবোলিক গ্রাফ হচ্ছে তোর এরকম টাইপের, ঠিক আছে। প্যারাবোলিক গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে তোর এইরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। প্যারাবোলিক গ্রাফ হবে হচ্ছে এরকম, ঠিক আছে, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স বা এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই, হয়েছে, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স বা এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই, এটা হচ্ছে তোর কি বল, প্যারাবোলিক টাইপের গ্রাফ, হয়েছে। তাহলে দেখ ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স এর গ্রাফগুলো কিরকম, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল যদি এক্স হয়, দেখ ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স মানে কি, এক্স ওয়াই স্কোয়ার, দেখ এক্স এর অল্প অল্প মানে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স এর গ্রাফের নেচারটা হবে হচ্ছে তোর এইরকম টাইপের, এরকম টাইপের, মানে কি এক্সটা তাড়াতাড়ি হচ্ছে তোর বাড়বে, ওয়াইটা হচ্ছে কম কম করে হচ্ছে বাড়বে, ঠিক আছে। ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স, আর এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই মানে কি, মানে এক্স অল্প বাড়লে ওয়াই তাড়াতাড়ি বেড়ে যাবে, দেখ ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স বা বলতে পারিস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কে এক্স, মানে কি এক্স 1 বাড়লো ওয়াই এর সেটা কি হবে, ওয়াই সেটা হচ্ছে রুট করে আসবে মানে কমে যাবে, তাই তো, মানে একটু কম আসবে। কিন্তু এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই এইটা দেখ আরো ভালো করে বুঝতে, এক্স স্কোয়ার সমান কে ওয়াই, তাহলে এক্স ধর 2 হলো, এক্স ধর এখানে মান বসিয়ে দেখে নিবি, এক্স ধর 2 হলো, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে বল, 4 হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ওয়াইটা তাড়াতাড়ি বাড়বে, তাহলে এর ক্ষেত্রে গ্রাফের নেচারটা কিরকম এরকম, ঠিক আছে। এইরকম অ্যাকচুয়ালি নয়, এটা এই দিকেও থাকে এই দিকেও থাকে, হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে হচ্ছে গ্রাফের নেচারটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে তোর কি বল, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই, সরি উল্টো লিখে দাও রে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স, হ্যাঁ, এই যে এইটা ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এক্স এইটা, আর এটা হচ্ছে তোর এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই, হয়েছে। তো এই গ্রাফ দেখতে হবে আমাদের, হ্যাঁ। এরকম গ্রাফ দেখ আমি পাই, কোন একটা বস্তু, এরকম গ্রাফ আমি পাই, দেখ কোন একটা বস্তুর ক্ষেত্রে আমি তোদের পড়িয়েছি দেখবি 1 ডাইমেনশনাল মোশনসে একটা গ্রাফ ইকুয়েশন পেয়েছিলাম, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। কোন একটা বস্তু যদি প্রাথমিক বেগ যদি ইউ হয়, হয়েছে, টি সময় পরে এবং ত্বরণ যদি এ হয়, টি সময় কতটা দূরত্ব অতিক্রম করবে তার ইকুয়েশন হচ্ছে এটা, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হ্যাঁ। তো এই ইকুয়েশনটার প্লট করতে গেলে এই ইকুয়েশনটা যদি দেখিস, এই ইকুয়েশনটা কিরকম আসে, এই ইকুয়েশনটাই প্যারাবোলিক টাইপের আসে। এটা দেখ ইনিশিয়াল ভেলোসিটি আছে, মানে ইনিশিয়ালি কিছু মান আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যদি করি, তাহলে ইনিশিয়ালি এটা 0 নয়, কিছুটা ইনিশিয়ালি টি ইকাস টু 0 তে এস 0 নয়, সরি হ্যাঁ, টি ইকাস টু 0 তে এস 0, টি ইকাস টু 0,
হ্যাঁ S0, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে t ইকুয়াল টু 0 তে S0 হলো, তারপরে আস্তে আস্তে মানটা হচ্ছে বাড়ছে, এরকম টাইপের হচ্ছে গ্রাফ, এরকম টাইপের গ্রাফ পাচ্ছি, ঠিক আছে, এরকম টাইপের হচ্ছে গ্রাফ পাচ্ছি। আর অনেক ক্ষেত্রে যেটা করি s ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে s ইকুয়াল টু হাফ at স্কয়ার, s ইকুয়াল টু হাফ at স্কয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা এরকমই থাকবে, কিন্তু গ্রাফের নেচারটা হয়তো একটু চেঞ্জ হবে, এইরকম টাইপের আরো তাড়াতাড়ি বাড়ছে বা এরকম আরো ধীরে ধীরে বাড়ছে এরকম, ঠিক আছে। তাহলে মানে মেন কথা হচ্ছে আমার গ্রাফটা কিরকম না, আমার গ্রাফের নেচারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা হয়েছে। তুই বলতে পারিস যে স্যার এই দিকটা কেন হলো না, এই দিকটা হবে না, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না। সুতরাং এই যে সময়ের ক্ষেত্রে যখন সময়ের সাপেক্ষে যখন গ্রাফ টানবি না, সবসময় মাথায় রাখবি সময় কখনো পেছিয়ে আসে না, মাথায় রাখবি সময় কখনো পেছিয়ে আসে না। আর সময়ের কখনো এই অ্যাক্সিসে হবে না, এই অ্যাক্সিসটা সময়ের জন্য কেটে দিতে পারে, এই অ্যাক্সিসটা হতে পারে, কারণ সময়ের তো এটা নেগেটিভ না, এই অ্যাক্সিসটা হবে না, মানে এই দিকটায় সময় আসবে না, ঠিক আছে। সময় সবসময় পজিটিভ দিকে হচ্ছে যাবে, সেই জন্য এই দিকে হবে না। দেখ আমরা ম্যাথমেটিক্সে যেটা পড়ছি না, ম্যাথমেটিক্সে আমরা পড়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্সে যদি বলিস, হ্যাঁ, তো ম্যাথমেটিক্সে আমরা ম্যাথটা শিখে নিচ্ছি, ঠিক আছে, ম্যাথটা শিখছি, কিন্তু এই ম্যাথটাকে পুরোপুরি যখন ফিজিক্সে করবি না, এটার অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটা হচ্ছে বাস্তব সেন্সে করতে হবে। তোকে যখন ফিজিক্সে লিখবি তখন বাস্তব জিনিসটাকেও ভেবে তোকে করতে হবে, তা না হলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তো ম্যাথমেটিক্স শিখবো সেটা ঠিক আছে, আর ফিজিক্সে যখন করবো সেটাকে হচ্ছে বাস্তবিকালি মানে রিয়েলি জিনিসটাকে হচ্ছে তোর কি করবো বল, অ্যাপ্লাই করবো। সুতরাং এক্ষেত্রে সময় কখনো নেগেটিভ আসবে না, ঠিক আছে। এবং এইগুলো আমি দেখবি করিয়েছিলাম, দেখবি কিছু কিছু করেছিলাম, তোরা হয়তো প্রথমের দিকে তো এবার এইগুলো কি বলতো অনেকটা মাথার উপর দিয়ে যায়, প্রথমে কিছুদিন পড়তে পর মানে বুঝতে পারছিস না, আবার পড়বি, বারবার পড়তে পড়তে দেখবি জিনিসগুলোকে আস্তে আস্তে ধাতস্থ হবি, বা বলতে পারিস আমাদের ব্রেনের ক্যাপাসিটি অনেকটা বাড়বে, বা জিনিসগুলোকে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবে। বুঝতে পারছিস তো, প্রথমের দিকে হয়তো এই জিনিসগুলো একটু এলোমেলো লাগবে, আমি প্রথমে যখন পড়িয়েছি সেরকমই লেগেছে, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারবি, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে দেখ সময়টা হচ্ছে তোর কখনো আসবে না কি বল, মাইনাস দিকে বা ঋণাত্মক দিকে আসবে না, সময় অলওয়েজ হচ্ছে তোর কি হয় বল, পজিটিভ দিকে হচ্ছে চাপ, ঠিক আছে। সুতরাং কোনো কিছু যদি গ্রাফ যদি দেখিস এইরকম গিয়ে সময়ের সাথে এরকম এসছে, সেই গ্রাফ কখনোই পসিবল, এস ভার্সেস টি ধর গ্রাফ এরকম টাইপের এসছে, এটা কখনো পসিবল হয়েছে। সময় সব সময় হচ্ছে তো পজিটিভ দিকে যাবে, এইটা ঠিক আছে। তো এই হচ্ছে তোর জিনিস, তো এই গ্রাফিক্যাল পোর্শনটা একটু পড়তে হবে। আর একটা হয় হচ্ছে তোর ইলিপসের যদি বলিস ইকুয়েশন, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাস্ট হচ্ছে তো ওয়ান, বুঝছি। এটা এটা হচ্ছে ইলিপস, সরি ইলিপস, হ্যাঁ ইলিপস, ইলিপস ইলিপসোলিয়াল টাইপের অনেক কিছু গ্রাফ আসে, ইলিপসের গ্রাফও ফিজিক্সে আসে। তো এটা হচ্ছে তোর মেনলি হচ্ছে ইলিপসের ইকুয়েশন, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। আর একটা হয় হাইপারাবোলা যদি বলিস, তাহলে ওইটা হচ্ছে মাঝখানটা হচ্ছে মাইনাস চলে আসে, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, হয়েছে। তো এটা হচ্ছে ইলিপসের হচ্ছে ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন কি পেলাম, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ইলিপসে দেখতে কিরকম হয়, ইলিপস হচ্ছে ডিমের মতো হয়, এরকম এরকম গ্রাফ কিন্তু আসবে, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনসে আমরা যখন পড়াবো তখন দেখবি এরকম গ্রাফ আসবে। তো এরকম হচ্ছে টাইপের হচ্ছে গ্রাফ, হয়েছে, এরকম টাইপের হচ্ছে গ্রাফস হচ্ছে তো, ঠিক আছে। সার্কেল পাবো, ইলিপস পাবো। আর একটা জিনিস বলে দিস, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক গ্রাফ পাবো। কোনো কিছু জিনিস বাড়ার সাথে সাথে আরেকজনের যদি কমে, একটা জিনিস বাড়ার সাথে সাথে আরেকটা যদি কমে, পি ভার্সেস বি এর যদি গ্রাফ, যদি একটা জিনিস বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস যদি কমে, তাহলে এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, বুঝছি, হাইপারাবোলা, বুঝছি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, পি ভার্সেস হচ্ছে ওয়ান বাই বি, এটা যদি গ্রাফ যদি চিনিস, মানে একটা জিনিস বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস যদি হচ্ছে কমে, তাহলে তার গ্রাফ যেটা আসবে সেটা হচ্ছে তো রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক টাইপের হচ্ছে তো গ্রাফ হচ্ছে তো আসবে, বুঝছি। রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক টাইপের হচ্ছে তো গ্রাফ আসবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার এই হাইপারাবোলাটা দেখবি কাজে লাগে না, এই রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক জিনিসটাই এটা মাথায় রাখবি, মানে ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই এক্স যদি হয়, মানে বা বলতে পারিস হচ্ছে তোর ওয়াই প্রপোর্শনাল, যদিও এটা ওয়ান বাই এক্স স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে গ্রাফটা এরকম টাইপেরই আসবে, কিন্তু আরো তাড়াতাড়ি কমবে, বুঝছে। তো গ্রাফের ক্ষেত্রে এটা একটু মনে রাখবো। আর এই যে ত্রিকোণমিতির ফাংশন গুলো দেখলি না, সাইন কস এদেরও গ্রাফ হয়, যেমন সাইন এক্স এর গ্রাফ কিরকম হয় বলতো, সাইন এক্স এর গ্রাফ হয় এরকম, সাইন এক্স একটা ফাংশন, তো সাইন এক্স এর গ্রাফ হয় এরকম, ঠিক আছে, সাইন এক্স, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে, সাইন এক্স ভার্সেস এক্স। এটা কস এক্স যদি বলিস, তাহলে সাইন জিরোতে জিরো, কস এক্স জিরো হয় না, কস এক্স ওপর থেকে শুরু হয় এরকম, এটা হচ্ছে কস এক্স, হয়েছে। ট্যান এক্স এরও গ্রাফ আছে, ট্যান এক্স একটু জটিল টাইপের গ্রাফ, হয়েছে। তুই আপাতত এইটুকু মনে রাখবি, সাইন এক্স এর গ্রাফ হয় এইটা, এটাকে বলা হচ্ছে তোর কি বলে, এটা হচ্ছে তোর সাইন কাফ, হয়েছে, সাইন কাফ, এটা হচ্ছে কোসাইন কাফ, এটা হচ্ছে কস এক্স এর, হ্যাঁ, এটা হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ, এগুলো একটু মনে রাখবি, ঠিক আছে। মোটামুটি এটাই হচ্ছে তোর বেসিক ম্যাথমেটিক্স এবং বেসিক ফিজিক্সের একটা হচ্ছে তোর মোটামুটি ক্লাস আমরা হচ্ছে তোর বললাম। এই জিনিসগুলো একটু বাড়িতে ভালো করে একটু পড়বি, হ্যাঁ, এবং এই জিনিসগুলোকে একটু হচ্ছে পড়ার চেষ্টা করবি, হয়েছে। যাই হোক, তো এটা একটু ভালো করে লিখবে, দিয়ে এটা ইয়ে করবি, হ্যাঁ। এতে পরের দিন তোদের ভেক্টরটা পড়াচ্ছিলাম, ভেক্টরটা পরের দিন হচ্ছে পড়াবো, তার আগে হচ্ছে তোর এই জিনিসগুলো একবার হচ্ছে তোর ইয়ে করে নিবি, হ্যাঁ। বেশ, ঠিক আছে, এটাই থাক, হ্যাঁ।